তার মানে বুঝতে হবে যে তোমাদের অ্যাডমিশন টেস্টও কিন্তু মানে শীঘ্রই হবে। আর এইটা ডিপেন্ড করবে হচ্ছে এইচএসসি পরীক্ষার উপরে, অ্যাডমিশন টেস্টটা পুরোটাই নির্ভর করে এইচএসসি পরীক্ষার উপরে। কিন্তু যেহেতু তোমার পরীক্ষাটা আহ হয়ে যাবে অলরেডি, পরীক্ষা কিন্তু অনেকগুলো হয়ে গেছে, সামনে কয়েকটা হয়তো সুইটেবল ডেট বাছাই করে তারা পরীক্ষাগুলো নিবে। তো সেটা হয়ে গেলে কিন্তু তোমাদের হাতে আর বেশি সময় থাকবে না। ফার্স্ট টাইমার স্টুডেন্ট প্লাস সেকেন্ড টাইমার তোমরা যারা আসো সবার হাতেই সময় বেশি আর থাকবে না। তোমাদেরকে আবার সেই মানে অল্প সময়ের মধ্যেই পুরো প্রিপারেশন কমপ্লিট করা লাগবে। এই জন্য বলবো যে এখন আবার পড়াশোনায় ব্যাক করা উচিত, নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করা উচিত। অনেকের বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, বাট সব প্রবলেমই একটু সাইডে রাখতে হবে, রেখে দেন তোমাকে অবশ্যই আগের মতো করে পড়াশোনার মধ্যে চলে আসতে হবে। ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বিউপি এবং জাহাঙ্গীরনগর দুইটাকে ফোকাস করতেছি, সেহেতু বিউপির পরীক্ষা কবে হইতে পারে বা জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা কবে হইতে পারে, এটা একটা বড় কোশ্চেন। সো বিউপি এখানে একটা জিনিস দেখো, বিউপি তোমার পাবলিক ইউনিভার্সিটি, বাট এটা তোমার অথরিটি হচ্ছে কারা? বাংলাদেশ আর্ম ফোর্সেস, মানে সশস্ত্র বাহিনী। আর এটা খুবই অন টাইম কাজ করতে পছন্দ করে। তো সেই জায়গা থেকে গত কয়েক বছরের যদি আমরা ডাটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষাটা যখন শেষ হয় তারপরে কিন্তু খুব একটা সময় বিউপি দেয় না, সবার আগে পরীক্ষা নেয়। ঠিক আছে। আর গত বছর তোমরা যারা যখন পরীক্ষা দিছো তখন দেখছো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও সেম কাজটাই করছে, বিউপি এবং জাহাঙ্গীরনগর দুইটাই কিন্তু এট এ টাইমই ডেট ডিক্লেয়ার করছে যে আমরাও পরীক্ষা শুরুর দিকেই নিব। তো এবারও আই গেস এরকমই হবে, এর ব্যতিক্রম কিছু হওয়ার কথা না। তো সেই জায়গা থেকে বিউপি এবং জাহাঙ্গীরনগর দুইটা পরীক্ষাই কাছাকাছি সময় হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা যদি একটু টাইম ফ্রেম চিন্তা করি তাহলে ধরো ডিসেম্বর জানুয়ারি, এই এইরকম একটা সময় হইতে পারে আর কি, নিয়ারলি। ঠিক আছে। তবে ডিসেম্বরটা হয়তো পিছিয়ে গিয়ে সেটা জানুয়ারির দিকে চলে যেতে পারে, মানে এই বছরে না হয়ে সেটা জানুয়ারির দিকে পরের বছরে গেলে শুরুতেই নিয়ে নিতে পারে, এরকম আর কি। তো ওইটা চিন্তা করলেও কিন্তু সময় খুব একটা নাই। ওকে। তো সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিবা তাদের মেইন টার্গেটই যেহেতু তোমার এখানে বিউপি এবং জাহাঙ্গীরনগর, তো তোমাদেরকে প্রিপারেশনটা এখন থেকেই সেভাবেই গুছাইতে হবে, মানে কোনো দেরি করা যাবে না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা অনেকেই দেখলাম আমি যেটা, আমাকে এর মাঝখানে কয়েকটা স্টুডেন্ট নক করলো যে ভাইয়া জিকে কিভাবে পড়বো, জিকে কোন বইটা পড়বো, এটা কিভাবে পড়বো, কিনা এটা পড়বো। তো এইগুলা হচ্ছে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি তখন বলে দিই, আনসারটা বলে দিই, বাট এখানে আমি তোমাদেরকে ক্লাসে আর কি একটা স্ট্যান্ডার্ড ওয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি তো তোমাদেরকে পড়াচ্ছি, সো আমার ব্যাচে তোমরা যারা আসো তোমরা একটা জিনিস এনশিওর করবা, এটা আমার একটা রিকোয়েস্ট, যে হচ্ছে আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে তোমাদের জন্য তৈরি করা, সেই গ্রুপে আমি যেই যেই ম্যাটেরিয়ালস গুলো দেই, সেটা সিঙ্গেল একটা পিডিএফ হোক, সেটা অনেক বড় পিডিএফ হোক, ছোট পিডিএফ হোক, বা মাঝারি আকার পিডিএফ হোক, হোয়াট এভার ইট ইজ, যে কোনো শীট, দাগানো কপি, বই এ টু জেড, প্রতিটা জিনিসই যেন তোমার একবার পড়া হয়। এটা তোমাকে 100% এনশিওর করতে হবে। আই ডোন্ট নো তোমরা আমার কথা কতটুকু বিশ্বাস করো কিংবা না করো, বাট আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি তুমি এখানকার প্রত্যেকটা জিনিস আমি যেভাবে বলতেছি এভাবে তুমি পড়ো, তোমার চান্স কেউ ঠেকা রাখতে পারবে না। ঠিক আছে। আমি বলবো যে ভাই এত কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছেন, কারণ আমার প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট গুলা থেকে তুমি ফিডব্যাক নিতে পারো। এট এ টাইম আমি কতজন স্টুডেন্ট পড়াই, তাদের থেকে কতজন চান্স পায়, রেশিও দেখো। তো সেই জায়গা থেকে বলবো যে এইটা এনশিওর করবা যে তুমি আমার রেগুলার ক্লাস, অনেকেই দেখলাম যে হচ্ছে রেকর্ড ক্লাস করে, কারণ আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড দেওয়ার ট্রাই করি। আর কয়েকজন স্টুডেন্ট থাকে যারা মানে আমার সাথে ইন্টারাক্ট করে, অলওয়েজ লাইভ ক্লাসও থাকে আবার রেকর্ড ক্লাসও করে। তো বিষয়টা ওইটাই যে তোমাকে একটু ইন্টারাকশনও থাকতে হবে এট এ টাইম, আমি যা যা দিব গ্রুপে প্রতিটা জিনিসের জন্য তোমার অন টাইম দেখা হয়। এমন যেন না হয় যে আমি একটা শিট দিলাম, একটা পিডিএফ বই দিলাম, একটা দাগানো কপি দিলাম, যেটা তুমি মনে করলা যে আচ্ছা ভাই এখন দিছে আমি পরে দেখবো, কিন্তু সেটা আর পরেরটা পরে রয়ে গেল, তোমার দেখা হলো না, সামহাও মিস হয়ে গেল। তো এইখানে দেখবা আমি যখন কোন একটা জিনিস পড়াই, প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা টপিক থাকে, টপিক ওয়াইজ আমি পড়াই। আর কিছু জিনিস থাকে তোমার ওয়াইডলি, ঠিক আছে, হলিস্টিক অ্যাপ্রোচে। তো তখন প্রতিটা জিনিসই এক একটা মার্ক, কারণ এই এই একটা টপিক কিন্তু অ্যাডমিশন টেস্টে একটা এমসিকিউ আকারে আসতেছে, দ্যাট মিনস এটা ক্যারি করে একটা মার্ক। আর যদি এটা তুমি নেগলেক্ট করো এখন, তো আমি তোমার ওই 1 মার্ক হাতছাড়া হয়ে যাচ্ছে। আর যেমন আজকে মানে তোমাদের ব্যাচে একটা স্টুডেন্ট আমাকে নক করে বললো যে ভাইয়া জিকের ব্যাপারে আমি জাহাঙ্গীরনগরের সি ইউনিটের জন্য কিভাবে পড়বো, আর বিউপির জন্য যদি আমার এফ এ ডাবল এস এফ ট্রিপল এস টার্গেট হয় সেটার জন্য কিভাবে পড়বো। তো আমি তখন বললাম যে তুমি কিভাবে পড়তেছো আগে সেটা আমাকে বলো, দেন আমারটা আমি বলবো। তো পরে ও বললো আর কি। তো ও হচ্ছে
মানে যেটা করতেছিল সেটা হচ্ছে যে ওই তোমাদের যে জেনারেল জিকে বইগুলো আছে, ফর এক্সাম্পল সেখানে আছে খন্দকার জিকে, জুবাইর জিকে, মিহির জিকে। এই আমি মিহির জিকে সাজেস্ট করি। তো এগুলা পড়তেছে, পাশাপাশি হচ্ছে তোমার ওই যে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তেছে, যেটা পড়া উচিত, ইটস এ গুড আইডিয়া। তারপর হচ্ছে তোমার মানে রিসেন্ট পড়তেছে। তো আমি বললাম যে যেহেতু তুমি যেহেতু সিউনিটের কথা মেনশন করছো, সেহেতু এখানকার জন্য তোমাকে এইটার পাশাপাশি আরো কিছু জিনিস পড়তে হবে। আমি বললাম যে তোমাদেরকে শুরুতে আমি একটা বই দিছিলাম জিকের জন্য, সেটা হচ্ছে বিসিএস শর্ট জেনারেল নলেজ। এটা রাইটার হচ্ছে মান্না দে। ওই বইটা তোমরা কে পড়তেছো কি পড়তেছো না আই ডোন্ট নো, বাট ওই বইটা তোমাদের জন্য পড়াটা হচ্ছে ফরজে আইন, যদি তুমি জিকে সম্পর্কে ভালো আইডিয়া বা জিকে সম্পর্কে শিখতে চাও। আচ্ছা, এটা আমি কেন বলতেছি, আমি যখন নিজে প্রিপারেশন নিতেছিলাম আমার এডমিশনের সময়, তখন থেকে এই বইটা আমি ফলো করি। এটা কিন্তু অনেক পুরনো বই। তো এখানে কিছু ইনফরমেশন আছে যেটা তোমার বর্তমানে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইনফরমেশন। তো নিউমেরিক্যাল ইনফরমেশন তোমরা জানো যে কোনটা চেঞ্জ হয়েছে, বাট আমরা এখানে মেইন যেটা, মেইন যে তোমার ব্যাকগ্রাউন্ড এ টু জেড হোয়াট এভার ইট ইজ, সেগুলো তো আর চেঞ্জ হয় না, সেগুলো আগে যা এখনো তাই। আমাদেরকে দেখতে হবে কোথায় ইন ডিটেলসে দেওয়া আছে, কোথায় সবটা দেওয়া আছে। ঠিক আছে। তো ওই বইয়ের মধ্যে আমি যখন দেখলাম, তখন দেখলাম যে জিকে যেভাবে পড়া উচিত, মানে সেটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে যে কেন এরকম, হোয়াই, যে লাইফের একটা বড় কোশ্চেন হচ্ছে যে হোয়াই, যে কোনো জিনিস কেন হয় এটা সম্পর্কে জানা। তো সেইটাও ওই বইটার মধ্যে আছে অ্যাকচুয়ালি, তোমার ব্যাকগ্রাউন্ড, তারপর তোমার সবকিছুরই একটা ইন ডিটেলস ইনফরমেশন বা গুছানো আকারে গল্প আকারে লেখা। ওই বইটা হচ্ছে এই জন্য তোমাদের জন্য অনেক বেশি জরুরি। এছাড়া অন্যান্য যদি কথা বলি, সেগুলা তুমি টপিক ওয়াইজ যদি দেখো, যেমন আমি যখন ইংলিশের জন্য তোমাদেরকে বলি, সেখানে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে তোমার গ্রামার পার্ট আর একটা ভোকাবুলারি পার্ট, আর ফার্স্ট পার্ট বিওপির জন্য। তো যদি আমি তিনটাকে নেই, তাহলে দেখা যায় গ্রামারের জন্য কিছু টপিক ফিক্সড, যেগুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে। তো তুমি যদি টপিক ওয়াইজ এইভাবে অ্যাপ্রোচ নিয়ে পড়তে থাকো, তাহলে তোমার এক একটা টপিক এক একটা এমসিকিউ ক্যারি করতেছে, এক একটা মার্ক ক্যারি করতেছে। আর এইভাবে যদি তুমি একদম ইনডেপথ সবকিছু পড়ে ফেলো, তোমার পড়া কিন্তু খুব একটা বেশি না। আবার যেমন দেখো, যে তুমি যদি একটু অ্যানালাইসিস করো, সে ফর এক্সাম্পল তুমি একটা টপিক পড়তেছো বা একটা সাবজেক্ট নিয়ে পড়বা, ভাবছো যে তুমি ইংলিশ পড়বা। তো তুমি একটু জাস্ট চিন্তা করে দেখো যে ইংলিশের মধ্যে কি কি টপিক আছে, আর তুমি সেটার ইনডেপথ কতটুকু জানো, তাই না? এর আগেও এই টপিক থেকে কোশ্চেন আসছে, তুমি পরীক্ষা দিচ্ছ, এখনো এই টপিক থেকে কোশ্চেন আসবে, ইন ফিউচার তাও এই টপিক থেকে কোশ্চেন আসবে। তো তাহলে তুমি এই যে টপিক গুলো, এগুলোর উপরে কেন তুমি পারবা না, প্রশ্ন হচ্ছে এটা। তো এইখানে যখন শিখবা, তখন এরকম ভাবে শিখবা যে জিনিসটা হচ্ছে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাকে গ্রো করে। সেটা কি? সেটা হইতেছে, তুমি যখন পড়তেছো, তুমি যদি একটা জিনিস বুঝে ফেলো যে এই নিয়মে এটা সলভ করতে হয়, এখন পরীক্ষাতে এই টপিক থেকে যে এক্সাম্পল থেকে কোশ্চেন দেওয়া হোক, তুমি যদি ওয়েটা জানো, তাহলে তুমি অবশ্যই এটাকে পারবা না? অবশ্যই পারবা। এখন পরীক্ষায় তো হুবহুব কপি করে কোশ্চেন থাকে না, সেখানে তোমার টপিকটা সেম থাকে, জাস্ট গ্রামাটিক্যালি তোমার যে টপিকটা সেটা সেম থাকে, কিন্তু এক্সাম্পলটা তারা চেঞ্জ করে দেয়। তারা নিজেদের মতো করে একটা সেন্টেন্স দিতে পারে, বা অন্য জায়গা থেকে ওই টপিকের অন্য একটা এক্সাম্পল থেকে কোশ্চেন দিতে পারে। তো সেই জায়গা থেকে যদি তুমি নিয়মটা জেনে ফেলো, নিয়মটা যদি তোমার মাথায় থাকে, ওইটা সম্পর্কে যদি সলভ করার অ্যাবিলিটিটা তোমার জানা থাকে, তাহলে তুমি তো অবশ্যই মার্কটা পাবা। আর এইভাবে পড়লে তোমার নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করে, যে তুমি যখন পড়তেছো তখন মনে হবে যে না, আমি তো এটা পড়তেছি, সো এইটার যে নিয়মটা এটা আমার এখন জানা হয়ে গেছে, এখান থেকে যেই ওয়েতেই কোশ্চেন আসুক আমি এখন এটা থেকে জেনুইনলি একটা মার্ক পাবো। হ্যাঁ, অ্যাকুরেসির সাথে আমি একটা মার্ক এনশিওর করতে পারবো। তো এইভাবে যদি তুমি পড়ো, তোমার পড়া কিন্তু অনেক ভালোভাবে আগাবে, এবং তুমি আলটিমেটলি দেখবা যে হচ্ছে তোমার মানে খুব বড় সিলেবাসটা অল্প পরিশ্রমে সলভ হয়ে গেছে। আমার যখন এডমিশন টাইম, তখন দেখা গেছিল যে আমার হাতে সময় ছিল, বুঝছো, এই জন্য আমি সবকিছু গুছাইতে পারছিলাম। আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে আমি যদি পড়ার টেবিলে বসি, তাহলে আমার যেটা টার্গেট থাকে আমি পুরোটা ফুলফিল করে দেন আমি উঠি। ওকে। এখন টার্গেট কিরকম হইতে হবে? টার্গেট হইতে হবে, ধরো তুমি তোমার একটা ডে টু ডে একটা মানে রুটিন সেট করতে হবে, যে তুমি কোন কোন টপিক গুলো পড়বা টপিক ওয়াইজ। সেগুলো তুমি কমপ্লিটলি এভাবে ওয়ান বাই ওয়ান একের পর এক করে যদি কমপ্লিট করো, দেখবে যে আলটিমেটলি অনেক বড় একটা সিলেবাস শেষ হয়ে গেছে। তখন যে কি পরিমাণ ভালো লাগে যে আমি তো এখন অনেকটা পড়ে ফেলছি, আমার আর বাকি এতটুকু আছে। দেখবা যে তখন তুমি এইভাবে টপিক ওয়াইজ পড়তে গেলে, যে তুমি আগে কোন টপিকটা পড়ছো, আজকে কোনটা পড়ছো, তারপর দিন কোনটা পড়বা, এভাবে একটা তোমার আইডিয়া থাকে। অর্থাৎ তোমার কোন জিনিসটা পড়া হয়নি সেটাও তোমার জানা থাকে, এই জন্য তুমি সেটাতেও সময় দিতে পারো। বাট যদি এলোমেলো ভাবে পড়ো, তখন কিন্তু এই জিনিসটা মেনটেন হয় না, তখন দেখা যায় একই জিনিস বারবার পড়া হইতেছে, বাট একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা টিচাররা জানে যে স্টুডেন্ট এটাকে বাদ দিতে পারে, সেটা থেকে টিচাররা বারবার কোশ্চেন দেয়ও, কিন্তু তুমি সেটা ওই যে এলোমেলো পড়ার কারণে আর পড়া হয় না, আর তুমি পারতেছো না। তো এই জন্যই বলবো যে তোমাকে হচ্ছে ওইভাবে আর কি রুটিন ওয়াইজ একটা ডে টু ডে লাইফে
মিশন সেট করে যে এই টপিক গুলো এগুলা করে তুমি বারবার আগাবা, দেখবা যে আলটিমেটলি তোমার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, এবং সেটার মাধ্যমে তোমার কনফিডেন্সও চলে আসবে যে না, আমি অনেকগুলো জিনিস এখন পড়ছি, আর এই দুইটা জিনিস আমার বাকি আছে, এগুলো আমি পড়ে ফেলবো। ওকে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে পরীক্ষা দিতে হবে। তো তোমাদেরকে আমি এতদিন পর্যন্ত আমাদের ব্যাচের সবাই বেসিক স্ট্যান্ডার্ডে ক্লাসগুলো নিছি, আমি পরীক্ষা একটু কম নিছি, বাট এখন থেকে আমি তোমাদেরকে রেগুলার পরীক্ষা নিব। ঠিক আছে? 2-3টা ক্লাসের পর পরই পরীক্ষা নিব, কারণ পরীক্ষা না দিলে তুমি তোমার নিজের প্রবলেম সলভকে জানতে পারবে না। পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি। তো এটা একটা বড় জিনিস যে তোমাদেরকে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে। ক্লাসে অনেকেই দেখি যে রেকর্ড ক্লাস করে, এখন পরীক্ষা আবার এরকম করে না যে ভাই পরে পরীক্ষা দিন, কেননা এটা আবার তখন একটা বোকামি হয়ে যায়। তুমি যদি তোমার ওই টাইম ফ্রেমের মধ্যে পড়াটা কমপ্লিট না করো আর পরীক্ষাটা অ্যাটেন্ড না করো, তো তুমি তো ওই বারবার ওই পেছনেই থেকে যাবা। দেখা গেল যে ভাই আমি পরে পরীক্ষা দিব, আমার এখনো পড়া হয়নি। তো কেন হয়নি? আমি তো চাইছি যেন তোমার পড়াটা, আমার তো পরীক্ষা নেওয়াটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে তোমার এই টাইমের মধ্যে যাতে এই রিভিশনটা কমপ্লিট হয়ে পড়া হয়। এই জন্য বলবো যে পরীক্ষাতে কেউ যাতে মিস না করো, এই আর কি। আর মানে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমি ট্রাই করি যে সবসময় একটু হাম্বল থাকার জন্য। বাট যদি দেখি যে কেউ মানে ফ্যামিলি সিরিয়াস, আমি সিরিয়াস, সবকিছু ঠিক আছে, তাও সে সিরিয়াস না পড়াশোনা করতে, তখন কিন্তু আমার তার প্রতি মেজাজ খারাপ হয়ে যায়। ওকে। তো এটা করিও না। ট্রাই করবা যে রেগুলার ক্লাসগুলো করার জন্য আর পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার জন্য। কেননা এক একটা কোশ্চেন করার সময় এখন অন্যান্য অনেক জায়গায় দেখবা যে 500 টাকা, 400 টাকা, মানে 99 টাকা এরকমও কোর্স আছে পরীক্ষার এক্সাম ব্যাচ। তারা করে কি, ওই যে কোশ্চেন আউল ফাউল জায়গা থেকে কোশ্চেন নিয়ে কোশ্চেন সেট তৈরি করে পরীক্ষা নেয়। মানে এগুলো আমি পছন্দ করি না। আমি যখন কোশ্চেন করি তো প্রত্যেকটা কোশ্চেন আমি নিজে তৈরি করি, আমি নিজে অ্যানালিসিস করে নিজে তৈরি করি। তুমি আমার কোশ্চেন দেখে বুঝবা যে না, এটা জাহাঙ্গীরনগর এবং বিউপির স্ট্যান্ডার্ডে তৈরি করা। তো ধরো আমি যখন কোশ্চেন করতে বসি, তখন আমাকে কিন্তু একটু মাথা খাটাইতে হয়। সাপোজ আমি টপিকটা বের করলাম, আমি কোন কোশ্চেনটা দিব, কোনটা থেকে আসতে পারে, কোনটা থেকে আমি কোশ্চেনটা দিলে সলিউশন ক্লাসে তোমাদেরকে আমি একটা জিনিস শেখাইতে পারবো সলভ ক্লাসের মধ্যে, বা তুমি নিজের প্রবলেমটাকে তুমি ডিফাইন করতে পারো, ওইভাবে আমি কোশ্চেন গুলো দেওয়ার ট্রাই করি। ওকে। তো সেই জায়গা থেকে বলবো তোমরা এই পরিশ্রমটার একটু মূল্য দিও, মানে পরীক্ষাগুলো রেগুলারলি দিও, যাতে করে তোমরা নিজেরাও এটা থেকে নিজেদের উইক পয়েন্ট গুলো দূর করতে পারো। আচ্ছা। আর আহ, যদি এখন আমার অ্যাডমিশন লাইফের এক্সপিরিয়েন্সটা আরেকবার একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি কিভাবে নিজে পড়তাম, বা আমার গত ব্যাচের যারা ভালো করছে তাদের থেকেও তো আমার জানা হয়েছে, অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে যে তারা কিভাবে ভালো করতে পারছে। তো এটা যদি বলি, যে সবাই কিন্তু আমাকে একটা কথাই বলছে যে ভাইয়া আপনি বলছেন যে এই জিনিসগুলো এখানে আছে, এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের প্রবলেম সলভিং করতেছি, তোমাদেরকে গাইড করতেছি, তোমাদেরকে ওয়ে বলে দিচ্ছি, কিন্তু পড়ার দায়িত্ব কার? পড়ার দায়িত্ব তো তোমার। তো তুমি যদি আমার ওই কথাগুলো শুনে ওইভাবে পড়াশোনাটা করো, তাহলে তোমার চান্স হবে। তো ওরা ওইটাই বলছে যে ভাই আমাদের ব্যাচে তো অনেকেই ছিল, তো সেই ব্যাচগুলা সেই স্টুডেন্ট গুলার মধ্যে আমরা ট্রাই করছি যে তোমার আহ মানে তারা এমন ভাবে পড়ছে যে আমি যা যা বলছি, যে যে জায়গাগুলো বলছি প্রত্যেকটা দিন সেভাবেই তারা ফলো করছে, পড়ছে, প্রত্যেকটা বই সেভাবে শেষ করছে। এবং তারা নিজেরা প্রত্যেকটা পরীক্ষা দিয়ে নিজেদেরকে টপিক অ্যানালাইসিস করে আবার বিভিন্ন জায়গা থেকে, রিসোর্স থেকে, উইকিপিডিয়া থেকে, গুগল থেকে সেটার উপর অ্যানালাইসিস করছে। আমি অলওয়েজ বলছি যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, ইটস এনাফ, বাট দিস ইজ নট পারফেক্ট। পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না, পারফেক্ট তোমার নিজেকে তুমি সেভাবে তৈরি করতে হবে। তুমি যদি একটা ভালো কিছু চাও, ওই যে বৃত্তের বাহিরে গিয়ে তোমাকে চিন্তা করতে হবে। এখানে সবাইকেই পড়াচ্ছি, সব জায়গায় স্টুডেন্ট পড়তেছে, কিন্তু এই সার্কেলের বাহিরে গিয়ে তোমাকে ওই জায়গাতে রিচ করতে হবে। ওইটা করার জন্য তোমাকে অবশ্যই একটু নিজস্ব পরিশ্রম দিতে হবে। আর কখনোই নিজের ওই যে এই জায়গাটা, যে পড়াশোনার জায়গাটা, এটাকে লিমিটেড করা যাবে না। লিমিটেড কি, যে এক ভাই বললো যে হচ্ছে ভাইয়া এই বইটার কথা বলছে, আমি এই বইটাই পড়তেছি, এই এক বই পড়তে 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 তোমার এডমিশনের সময় পুরোটা শেষ করে ফেলছো। অথচ তুমি এটাই জানো না যে এই বইটার থেকে আরো ভালো বেটার বই আছে, এই বইটা শেষ করার পরে তোমার আরেকটু জানার দরকার ছিল। তো এরকম যেন না হয়। তোমাকে মনে রাখতে হবে যে পড়ার কোনো লিমিট নেই, ঠিক আছে? টিচাররা কোশ্চেন চাইলে যে কোনো জায়গা থেকে করতে পারে, বাট তোমাকে হচ্ছে রিদম বুঝতে হবে। রিদম কি? তোমাকে অ্যানালাইসিস করতে হবে, তুমি যখন পড়তেছো সেটাকে একটু রিসার্চ বেসড ওয়েতে পড়তে হবে। আমি তোমাদেরকে সবকিছু পড়াবো, আমি তোমাদেরকে সবকিছু দিব, এইভাবে যদি একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু হবে না। তোমাকে নিজে থেকেও একটু বেশি করতে হবে। তুমি আমার সাথে আমাকে আরো বিরক্ত করতে পারো কিভাবে, যে ভাই আমি আজকে এই জিনিসটা পড়তে গেছি, এই জিনিসটা সম্পর্কে গিয়ে আমি এই জিনিসটা পাইছি, এখন এটা একটু বুঝাই দেন। আমি তাইলে খুশি হব যে না, আমার স্টুডেন্ট আমার পড়ার বাইরে গিয়ে একটু থিঙ্ক করতেছে, যার কারণে আমাকে আবার কোশ্চেন করতেছে, আমি ওখানে এটা নিয়ে ভাবা লাগতেছে, তাই না? এইভাবে আর কি তোমার মানে মিউচুয়ালি লার্নিং হইতে হবে। তুমি যদি এখন ডিপেন্ডেন্ট হয়ে যাও এক জায়গাতে, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। আর টার্গেট রাখতে হবে যে সবসময় উপর একটা, যে আমি টপ করবো। আর টপ করতে গেলে তুমি লিমিটেড পড়াশোনা দিয়ে টপ করতে পারবে না। আমি যখন পড়ছিলাম, আমার মনে পড়ে
যে কুরিয়ার সার্ভিস থেকে বই অর্ডার করছিলাম, করোনা পিরিয়ডে তো লাইব্রেরিতে যাওয়া লাগতো না, ওই কুরিয়ার সার্ভিসের লোক বিরক্ত হয়ে গেছিল যে ভাই আপনি 2 দিন পর পরই কেন বই অর্ডার করতেছেন, একবারে কেন সব বই অর্ডার করতেছেন না? তো আমি করব কি, আমার তো বই একটা পড়ে শেষ করতে হবে, দেন আমি আরেকটা অর্ডার করব। আমার জিকে যে কতগুলো বই ছিল এটা আমি নিজে জানি না এখন, যে কতগুলো বই পড়ছি। বিসিএস এর তোমার ডাইজেস্ট ছিল, বিসিএস এর তোমার যে মেইন বইগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা, বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, তারপরে রিসেন্টের জন্য, তারপর তোমার এই যে বিসিএস মান্নাদের বই, এরপরে এই যে খন্দকার জিকে, জুবাইর জিকে, দুইটাই আমার কাছে ছিল। পরে আবার মিহির জিকে বেরিয়েছিল, আমাদের সময় কিন্তু মিহির জিকে খুব একটা পপুলার ছিল না। তারপরে যখন মিহির জিকে বেরিয়েছে সেটাও কিনছিলাম, মিহির জিকে যে ফাইনাল সাজেশন নামে একটা ছোট বই বের হয়, যেটাতে তোমার সবগুলো জিনিস একসাথে থাকে কম্বাইনলি, মানে কোনো কিছুই বাদ দেয়নি। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে না, আমাকে টপ করতে হবে, টপ করতে গেলে আমার একটু বেশি জানতে হবে অন্যদের থেকে। ওকে, ইংলিশের যদি কথা বলি, আমি দেখলাম যে কম্পিটিটিভ এক্সামসে তোমার মানে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, বাট এখানে মানে এক্সারসাইজের জায়গাতে আমি দেখছিলাম যে একটু কম কম আছে। লাইক আমি যদি দেখি, ওখানে দেখবা যে প্রত্যেকটা জায়গায় ইয়ার উল্লেখ করা, যে কোন সালে কোন কোশ্চেনটা আসছে, কোন জায়গাতে আসছে, কিন্তু মানে আগের কোশ্চেন গুলো আমি পাইতেছি না। লাস্ট ধরো 3-4 বছরটা পাচ্ছি, তার আগের গুলো পাইতেছি না। এখন এইটা আমি ভাবি পরে ভাবলাম যে মাস্টার্সটা দেখি, তো মাস্টারের বইটার ভিতরে যায় আমি দেখলাম যে না, এখানে আবার এক্সাম্পল অনেক। তা আমার দরকার কি, আমার তো বেসিক কনসেপ্ট আমি ক্লিয়ার করে ফেলছি, আমি বিসিএস এর ফুল কোর্স নিজে কমপ্লিট করছি, নিজে সেটার উপর ভিত্তি করে নিজে স্লাইড গুলো তৈরি করছি। এগুলো আমার ওই এডমিশন টাইমের স্লাইড। তখন এতটা এরকম কালারফুল ছিল না, তখন শুধু টাইপ করা ছিল। আমি পুরো পড়াটাই, যে ল্যাপটপটা দেখতে পাচ্ছ আমার সামনে, তোমাদেরকে দেখাইতে পারবো না, যাই হোক, এই পুরো ল্যাপটপে আমার সবকিছু সেট করেছিল। আমি এখনো তোমাদেরকে দেখাইতে পারি যে এডমিশনের যে ফোল্ডারটা, ওই ফোল্ডারের মধ্যে কত, ঠিক আছে। তো এই যে আইকিউর জন্য যদি বলি, আইকিউর জন্য বিসিএস এর ফুল কোর্স কমপ্লিট করে ফেলছে, তখন সবকিছু ক্র্যাক ভার্সন ছিল। ঠিক আছে, ক্র্যাক ভার্সন কি, করোনা পিরিয়ডে ওরা সব অনলাইনে ক্লাসগুলো নিত, কিছু ভাইয়া পুরা ছিল, তারা হচ্ছে এগুলো ইউটিউবে ফেসবুকে এরকম ছাড়তো বিভিন্ন গ্রুপে, এরকম তাদের কাছে রেকর্ড গুলো ছিল, তারা এভাবে ছেড়ে দিত। আমার ব্যাচের স্টুডেন্ট হতো এরকম, আমার ক্লাসের রেকর্ড অনেক অন্য অন্য জায়গায় সাপ্লাই করে দেয়, বুঝছো। ওই যে আমাদের গত ব্যাচের একটা ছেলে সিয়াম, ও এসে আমাকে বলতেছিল, কবে আপনি তো জানেন না, আপনার ব্যাচে অনেকে আপনাকে টাকাও ঠিকঠাক ভাবে দেয় না, তারা আবার একজন ভর্তি হয়, ফ্রেন্ড 3-4 জনকে আবার এগুলো আপনার রেফার করে, তারা আবার এগুলো দেখে। কারণ হচ্ছে তোমার ফরওয়ার্ড করা যেত অনেক কিছু তোমার বিভিন্ন গ্রুপে। কারণ এখন এত কিছু আমি চেক করবো, এটা কি সম্ভব? আর তাছাড়া শেয়ারিং নলেজ ইজ দা পাওয়ার। এখন ঠিক আছে, আমার কাছে তোমরা যারা পড়তেছো তারা ডেডিকেটেড, কিন্তু এখন কেউ যদি এখান থেকে তার ফ্রেন্ডকে হেল্প করতে চায়, তাকে তো আমি আটকাতে পারবো না। তো এরকমও ঘটনা ঘটছে। তো আমিও তো তখন ওইটাই ইয়ে করছি। আর অ্যাকচুয়ালি তোমার পড়াশোনার ব্যাপারে তুমি এখানে অত কিছু দেখার কিছু নেই, শিখতে পারলেই হয়েছে। তো ক্র্যাক ভার্সন যা ছিল সবকিছু এখান থেকে নিয়ে এইভাবে করছি, আর অল দ্য টাইম তোমার এই পড়াশোনার মধ্যেই ছিলাম। এখন বলবো যে ভাই অল দ্য টাইম কেমনে পড়াশোনার মধ্যে ছিলাম, দেখো আমি তখন যদি বলি যে আমি ধরো পড়লাম, এখন টেবিলে বসে পড়তে কার ভালো লাগে, বারবার টেবিল বসে কি পড়া যায় সবসময়? তো ধরো আমার ইচ্ছা হইতেছে যে আমি বাইরে যাবো, বাইরে যাওয়া চা খাবো, ফাইন, আমি একটা মানে টং দোকানে গিয়ে চা খাইতে ইচ্ছা করতেছে, তখন আমি কি করলাম, পড়া যা ছিল, ধরো একটা টপিক, স্ট্রেট প্রণালীগুলো, এগুলো নাম, ফোনে একটা ছবি তুলছি, ছবি তুললে ফোন নিয়ে চলে গেছি ওখানে, চা খাইতেছি আর দেখতেছি। তো বিষয়টা ওইটাই, তো ওই জিনিসটা তখন মাথায় সেট হয়ে গেছে, তোমার হচ্ছে জাস্ট পরীক্ষা কোশ্চেনও থাকবে, উত্তর থাকবে, তোমার একটু এই জিনিসগুলো স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। ওরকম প্রিপারেশন নিয়ে, টেবিল নিয়ে সাজায়, পাশে গ্লাস রেখে, মগ রেখে, এত সুন্দর করে তো সবকিছু হয় না, লাইফ ইজ সো কমপ্লেক্স, ওকে। তো সেইটা আর কি হয় না। আবার ধরো ফ্রেন্ডরাও যারা ছিল, তখন তো বাড়িতেই ছিলাম, সবগুলো ফ্রেন্ড করোনা পিরিয়ডে সব বাড়িতে, কিন্তু লোকাল এরিয়াতে তো আর ওরকম পুলিশ টুলিশ আসে না, আমরা তো ঠিকই খেলাধুলা করতাম, করতাম। তো ফ্রেন্ডরা খালি ডাকতো যে বেরোস না কেন, বাসায় কি করছে, কারণ সবাই তো বলাও যায় না যে আমি পড়তাছি, কারণ কে বল, মানে কেউ কে বলে এভাবে যে আমি পড়তাছি। তো আমি করতাম কি, আমি বিভিন্ন ধরনের এক্সকিউজ দিতাম যে মানে আজকে ভালো লাগতেছে না, বাট অ্যাকচুয়ালি আমার তো পড়া লাগবে, এই আর কি। আবার না যেও পারতাম না, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে না, যাওয়া লাগবেই। তো যাইতাম, পড়তাম, এরকম সবকিছু মিলে আড্ডাও দিতাম টুকটাক। তো ওভারঅল একটা পড়াশোনা দিচ্ছি, বাট এরকম হয়েছিল যে কয়েকদিন এরকম হয়েছে যে আমার ফ্রেন্ড বলতেছে তোর সমস্যা আছে, তুই মানে দেখা সাক্ষাৎ করছ না, তুই ইগনোর করতেছস, এই আর কি, মানে ভাব বাইরে গেছে এই সেই। তো এখন আমার কিছু করার নেই, আমি করবো কি, কারণ আমি তোদেরকে বলতে পারবো না যে হচ্ছে আমি পড়তাছি, তোদের সাথে এই জন্য দেখা করতে পারবো না। তো সেই হিসাবে আমি আর ওইরকম কিছু বলিনি, আমি জাস্ট কোনো মতে ওইগুলো। তো পরে আবার যখন রেজাল্ট হয়েছিল, তখন এরা বলছে না ঠিক আছে, তুই ভালো কাজ করছিস, নাহলে তো এরকম হয়েছে, যখন ধরো ওই যে মানে জাহাঙ্গীরনগরের রেজাল্টটা শুনছে, বিউপিতে শুনছে, হয়ে গেছে তখন আর কি। তো এটা দরকার আছে যে তুমি একটু যখন সবকিছু একটা উদ্দেশ্য নিয়ে প্রিপারেশন নিতেছো, তখন 4-5টা একটুখানি তোমার মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। মানুষের তো মানে একটাই মাথা, মানে একটা মাথায় সে কতগুলো জিনিস সামলাবে। তোমার এখন বিভিন্ন ধরনের দাওয়াত থাকতেই পারে, তুমি যাবা, আমি যাইতে না করবো না, কিন্তু দেখতে হবে যে তুমি মানে কতটুকু পরিমাণ টাইম ওয়েস্ট করতেছো, ঠিক আছে।
তোমার এখন টিভি দেখতে ইচ্ছা করতেছে, তোমাকে ভাবতে হবে, দেখো তুমি কিন্তু টিভিতে দেখার মানে এই না যে তুমি তোমার পুরো পুরো টাইমটা ওখানে দিয়ে দিবা। বা হচ্ছে যদি এরকম থাকে যে তোমার ধরো একটা বড় সড়ো অনুষ্ঠান হইতেছে তোমার এখানে, আহ গিয়া তুমি অ্যাটেন্ড করে আবার চলে আসলা, এটা একটা ডিসিশন। আরেকটা হচ্ছে তুমি গেলা, তুমি গিয়া সেখানে মজ মাস্তি করলা, সবকিছু করলা, আড্ডা দিলা, তোমার আসিয়া পড়লা রাত্রেবেলা, তোমার ঘুম পাইছে, দেন তুমি আবার ঘুমাই গেছো, তার মানে তোমার পুরো 24 আওয়ার শেষ। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে একজন স্ট্র্যাটেজিক্যালি ওইটাও অ্যাটেন্ড করছে, আবার সে চলেও আসছে, এসে পড়াশোনাও ঠিকঠাক করছে। তো এই সবগুলো জিনিসকে মেনটেন করে তোমাদেরকে চলতে হবে, ওকে? বাট এরকম যেন না হয় যে অন্যান্য জিনিসের কারণে তোমার পড়াশোনা হ্যাম্পার হয়ে গেছে। লাইক তুমি যখন চান্স পেয়ে যাবে তারপর দেখবা যে ঘোরার অনেক টাইম আছে, তুমি টিউশনের টাকা দিবা, টাকা ইনকাম করে পরবর্তীতে তুমি বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারো, কেউ তোমাকে আটকাবে না, ঠিক আছে? 1 মাসে টিউশন করালে জাহাঙ্গীরনগর স্টুডেন্টরা তারা ঢাকাতে একটা টিউশনের যে পরিমাণ মানে স্যালারি 10,000 12,000 এরকমও। তো 2 4টা করাইলে তো তোমার মান্থলি ইনকাম চলে আসে 30 40 হাজার টাকা, আর লাগে না এই স্টুডেন্ট লাইফে এত টাকা। তো সেইটা দিয়ে তুমি চাইলে ফ্যামিলিও চালাতে পারবা, আবার চাইলে ট্যুরও দিতে পারবে ইচ্ছা মতো। তো অনেকেই ট্যুর দেয়, আমার ফ্রেন্ডরা ম্যাক্সিমাম ট্যুর ট্যুর দেয়, আমাদের ফ্যামিলিতে দেওয়া লাগে না, বাবা মা তো অবশ্যই আছে। ইভেন আমার টাকাও আমি নিজেই খরচ করি, আমার টাকা আমাকে নিজে দেওয়া লাগে না, ঠিক আছে, বরং আরো নেই। এনিওয়ে, তো ওইটাই বলবো যে তোমরা একটু পড়াশোনার মধ্যেই থাকবা অল দা টাইম, মানে নিজে নিজের রিদম অনুযায়ী পড়বা। বাট যাই করো না কেন সবকিছুর মধ্যে যেন পড়াশোনার জিনিসটা থাকে, এডমিশনের বিষয়টা যেন থাকে। এবার আসে যে বিউপির ওই সময়টাতে কি হয়েছিল। তো আমি দেখলাম যে বিউপির জন্য আমি ভালো কোনো রিসোর্স পাইতেছি না, কেননা বিউপির রিসোর্স গুলো খুবই আনঅ্যাভেলেবল। আর কিছু বইটই আছে, রকমারিতে দেখতে পাচ্ছি নামগুলা, বিউপি নাম দেওয়া, বিউপি এই সেই হ্যান ত্যান, কিন্তু ওইগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কোনোটাই মানে স্ট্যান্ডার্ড না, সবগুলাই মানে খুবই লেম আকারে লেখা। কারণ আমি করবো কি, আমার তো কিছু না কিছু লাগবে, যে কিছু নাই তার থেকে কানা মামু তো ভালো, যে নাই মামুর থেকে কানা মামু ভালো। আমি করছি কি, আমি রকমের থেকে সবগুলো বই অর্ডার করছি, যদি বইগুলোর দাম কম ছিল, এখন তো বইয়ের অনেক দাম। আগে ওই সময় আমাদের সময় অতটাও দাম ছিল না, 165 180 এরকম এর মধ্যে বইগুলো পাওয়া যেত, এখন ওই বইয়ের দাম হচ্ছে 320 টাকা, 340 টাকা এরকম। তো আমি করছি কি, যে আমি সবগুলো বই অর্ডার করছি, আমি ফুটেজের বই অর্ডার করছি, আমি বিউপি পারফেক্ট অর্ডার করছি, আমি স্মার্ট কার্ড অর্ডার করছি, আমি খন্দকার জিকের ইংলিশ ভার্সন বই অর্ডার করছি, কোনো কিছু বাদ দেন। কিন্তু দেখলাম যে মোরলেস সবই সেম, সবই খুবই এরকম লেভেলের লেখা। কিন্তু তখনই আমার মনে হয়েছে যে না, এটা দিয়ে আমার হবে না, আমি এটা দিয়ে আইডিয়া পাইতে পারি যে বিউপিতে কিভাবে কোশ্চেন আসছে, বাট আমাকে প্রিপারেশন নিতে হবে আমার ওই মেইন বইগুলো দিয়ে, যে বিসিএস এর যে বইগুলোর কথা বললাম, মান্নাদের ওই বইটা, তারপরে জেনারেল যে জিকে বইটা, যেটা তোমার খন্দকার জিকে হইতে পারে, জুবাইর জিকে হইতে পারে, মির জিকে হইতে পারে। ইংলিশের জন্য যদি বলি, তুমি মাস্টার্সও ফলো করতে পারো, কম্পিটিটিভ এক্সামসও ফলো করতে পারো এগুলা। বাংলার জন্য যদি বলি যে অ্যাডমিশনের জন্য অভিযাত্রী এনাফ, এইটা। তারপর ধরো তোমার ফার্স্ট পেপারের জন্য তুমি চাইলে বাংলা বিচিত্রা পড়তে পারো। অভিযাত্রীর মধ্যে বাংলা ফার্স্ট পেপার আছে, আমি যদিও ওই সময় অভিযাত্রী সেকেন্ড পার্টের জন্য পড়ছি, আর বিচিত্রাটা ফার্স্ট পার্টের জন্য পড়ছিলাম। তারপর তোমার এই যে 19-এর যে গ্রামার বইটা বাংলার জন্য, সেগুলা। আর অবশ্যই তোমাকে ভোকাবুলারিতে ভালো করতে হবে, এটা মেবি আমি স্কিপ করে গেছি, তো বলে দিচ্ছি। ভোকাবুলারি কেন জরুরি, দেখবা যে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা মুখস্থবিদ্যা অনেক পারদর্শী, আমি ওই ধরনের স্টুডেন্ট পছন্দ করি না। আমি চাই স্টুডেন্ট হইতে হবে চালাক, ঠিক আছে, একটু স্মার্ট হইতে হবে। তো স্মার্ট স্টুডেন্টরা কি করে, তারা মানে পড়াশোনা করার সময় তারা হচ্ছে প্রবলেম সলভ করতে পছন্দ করে, ঠিক আছে? প্রবলেম সলভিং অ্যাবিলিটি তুমি ওইভাবে গ্রো করবা, যেটা আমি বললাম যে কিভাবে করতে হবে। কিন্তু ভোকাবুলারির জন্য তুমি কি করবে, এটা তো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, তার মানে এখানে তো ওই যে মাথায় রাখতে হবে। কিন্তু এখানেও ট্রিক্স আছে, তুমি ভোকাবুলারি মুখস্থ করে রাখতে পারতেছো না, কিন্তু তুমি ভোকাবুলারি দেখলে তো চিনতে পারবা। দেখো অ্যাডমিশন টেস্টে তোমাকে প্রশ্ন থাকে, উত্তরও থাকে। আমি ফার্স্ট টাইম যখন প্রিপারেশন নিছিলাম, ফার্স্ট টাইমের কথা বলতেছি, তখন আমার কাছে মনে হয়েছিল যে ভোকাবুলারি গুলা পড়ার ক্ষেত্রে আমরা মানে যেটা করি যে মুখস্থ করে ফেলি সব। হ্যাঁ, কিন্তু এইভাবে করার দরকার নেই। অনেক সময় দেখি যে ট্রিক ওয়েতে কোশ্চেন করে, তুমি যেটা সিনোনিম আকারে পড়ে আসছো সেটা এখানে অ্যান্টোনিম দিলে তুমি মুখস্থ করলে তুমি কনফিউজড হয়ে যাবা, যে আচ্ছা আমি তো পড়ছিলাম এটার সাথে এইটা, তুমি ওইটাকেই দাগাই দিয়ে আসবা। কিন্তু আইসা দেখবা যে তুমি যেটা পড়ছো সেটা সিনোনিম সাইজ ছিল, এখানে অ্যান্টোনিম, তুমি এখানে অন্যটা অ্যান্সার হবে। তো এই ধরনের ট্রিকি কিছু কাজ করে টিচাররা। তো এই জায়গা থেকে বলবো যে তোমরা যখন পড়বে অবশ্যই একটু অর্থটা বুঝে পড়বা, মানে মানে অর্থটা জেনে রাখবে যে কোনটার সাথে কি, মানে পড়ার সাথে সাথে অর্থটা জানার ট্রাই করবে। অর্থ ছাড়া তুমি এটার সিমিলার এটা, এটার সিমিলার এটা, এটা মানে এটা এভাবে পড়ার কোনো মানে হয় না। মানে বুঝতে হবে, বুঝে বুঝে পড়বা, এটা আর কি। তো সেখানে ভোকাবুলারির মধ্যে ইংলিশের অনেকগুলো টপিক আছে। যদি বলি, তোমার শুধু একদম বেসিক যদি বলি, গ্রামারের মধ্যে কিছু ভোকাবুলারি টপিক আছে, গ্রুপ ভার্বস, নাম্বার, জেন্ডার, কিছু বাদ দেওয়া যাবে না, কারণ একটা একটা এমসি করে আছে, আর এইগুলাই তোমার মানে কাল হয়ে দাঁড়ায়। সবগুলা তো সবাই পারি, এই দুই একটা জিনিস যে তুমি বাদ দিবা সিলি টপিক, কিন্তু এই একটা এমসিকিউর কারণেই তোমার চান্স শেষ হয়ে যায়। যদি বলি গ্রুপ ভার্বস, নাম্বার, জেন্ডার, তারপর তোমার হচ্ছে ওই যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, তারপর তোমার ইডিয়মস,
তো এই যে ওভারঅল যতগুলো টপিকের কথা বললাম এগুলো তোমাকে পড়তে হবে। পরের মধ্যে স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হচ্ছে যে তুমি একটা লাল আর নীল কালি দিয়ে মার্কিং করে করে পড়বা। মার্কিং কিভাবে করবা? ধরো দেখবা তুমি তো এত বছর পড়েই আসছো, তুমি তার হুট করে এসে অ্যাডমিশন পরীক্ষা দিতেছো না, তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত টানা এতগুলো বছর পড়ছো, তোমার অনেক ভোকাবুলারি এমনিতেই জানা আছে। এখন তুমি যখন পড়তে গেছো সেখানে দেখবা যে অনেক কিছু তোমার পড়া আছে, ওগুলাকে তখন তুমি স্কিপ করবা। স্কিপ করার ক্ষেত্রে কি, যে যেটা তোমার কাছে নতুন মনে হচ্ছে যে এই ভোকাবুলারিটা পরীক্ষা আসছে, এটা আসে, কিন্তু এটা আমি তো এর আগে পড়ি নাই, এটা একটু কঠিন, একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড মনে হচ্ছে, তুমি এটাকে লাল কালি দিয়ে মার্ক করলা। আরেকটা মনে হলো যে এটা আমি পারি, পড়ছি, কিন্তু আমি ভুলে যেতে পারি বা এটা ইম্পর্টেন্ট, এটা আসে, এটাকে তুমি নীল কালি দিয়ে মার্ক করলা। আরেকটা জিনিস যেটা তুমি পারো, এমনি তো জানো যে এটা আসলে আমি এটার উত্তর এটা হবে, এটা আমি বুঝতেই পারতেছি, এটা আমার এখন ফিউচারে আর পড়ার দরকার নেই, এটা পড়তে গেলে আমার আরো নিউরন নষ্ট হবে, এনার্জি লস হবে, টাইম ওয়েস্ট হবে, তো এটাকে তুমি আর মার্কিং করবে না। এভাবে ধরো লিস্টের মধ্যে যদি তোমার 500টা থাকে, সাপোজ ইডিয়মস 500টা আছে, দেখবা যে কমতে কমতে লাস্টে তোমার থাকবে মাত্র 200টা, বাকি 300টাই দেখবা যে তোমার পারা জিনিস, একই টপিক। তো দেখো 500 জিনিস 200 হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা টপিক যখন এভাবে শর্ট লিস্ট করে ফেলবা, আর এগুলাকে পরে আবার রিভিশন দিয়ে একবার দিবা, তখন দেখবা যে তোমার পুরো পড়াই হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু পড়তে হবে। ওকে, তো এটা গেল ভোকাবুলারির কথা। আর ম্যাথের কথা যেটা, ম্যাথ তোমরা কে কিভাবে প্রিপারেশন আমি জানি না, বাট আমি তোমাদেরকে ম্যাথ একদম ট্রেডিশনাল মেথড, শর্টকাট মেথড, সবগুলো জিনিস সেভাবে প্রিপেয়ার করাই। আমি একটা জিনিস বলবো, জাহাঙ্গীরনগরের যদি তোমাদের টার্গেট হয়ে থাকে, জাহাঙ্গীরনগরে ম্যাথ ছাড়া তুমি চান্স পাওয়াটা মুশকিল। কেননা বি ইউনিটে তোমার সবচেয়ে বড় সুযোগ, সেখানে ম্যাথ আসে, ম্যাথে যারা ভালো করে তারাই চান্স পায়। আমার মনে পড়ে লাস্ট এই যে দেখবা আমার ব্যাচের যারা বি ইউনিটে ভালো করছে, ওরা সবাই বলেছে ভাই লাস্টের দিকের ম্যাথ ক্লাস গুলো খুবই হেল্পফুল ছিল। ঠিক আছে, সবার কমেন্টে ওখানে ছিল। তো এটার কারণ কি, আমি জানি যে জাহাঙ্গীরনগরের কিছু কোশ্চেন, বিশেষ করে জিকে, বিশেষ করে তোমার অন্য যে কোশ্চেন গুলা ইংলিশ বাংলা, এগুলা আনপ্রেডিক্টেবল হয়। আনপ্রেডিক্টেবল মানে এগুলো স্টুডেন্টরা যা পড়ে এর মধ্যে থেকে যে আসবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তুমি 100টা বই পড়তে পারো, কিন্তু স্টিল কোশ্চেন যে কমন পড়বে এটার কোনো নিশ্চয়তা নেই। ওকে, কিন্তু ম্যাথ যদি তোমাকে আমি শিখাই, জাস্ট ডাটা চেঞ্জ করবি, কিন্তু ওয়ে তো একই, তুমি তো সলভ করে আসতে পারবা। অপশন টেস্ট করেও অনেক সময় 3-4টা কোশ্চেন মিলানো যায়। তারপর বাকিগুলা যদি তোমাদেরকে ওইভাবে টেকনিক ওয়াইজ শিখিয়ে দিই, তোমার কিছু বাকি থাকবে। আর তুমি যদি কাট মার্কস অ্যানালিসিস করো 80-র ভিতরে, যদি বলি 80-র মধ্যে, 80-র মধ্যে তোমার 35-32 পেয়েও চান্স হয়েছে। 80-র ভিতরে 32, 35, 36 পেয়েও চান্স হয়েছে। তাহলে কত লাগে, যেখানে ম্যাথেই তোমার হচ্ছে 25 মার্ক 20 মার্ক করে থাকে। তো এইভাবে হিসেব করলে কিন্তু ম্যাথের ভালো একটা মার্ক যারা ক্যারি করে তারাই টপ করে। যদি আমার কথা জিজ্ঞেস করে ভাই আপনি বি ইউনিটে 6 হয়েছেন কিভাবে, আমি বলবো যে ওয়ান এন্ড অনলি রিজন ইজ ম্যাথ। কারণ আমার মনে পড়ছে যে আমি বাংলা মোটামুটি পারছি, ইংলিশ মোটামুটি পারছি, কিছু জিনিস পারি নাই, দুই একটা ভুল করছি গেল, জিকেও মোটামুটি পারছি। ম্যাথ আইসা আমাদের সময় 15টা আসতো, 15টাই আমি শিওর কারেক্ট করছি। এই জায়গাতে আমি বুঝে গেছি, পরীক্ষা দিয়ে ফ্রেন্ডদেরকে বলছিলাম যে বি ইউনিটে আমি টপ করবোই। আলটিমেটলি ওই দিন রাত্রে রেজাল্ট দিছে, রেজাল্ট আসছে 6th। আবার বিউপির যদি কথা বলি, এফবিএস ফ্যাকাল্টিতে আমি যখন ভর্তি পরীক্ষা দিতে বসছি, এফবিএস এর কোশ্চেন দেখে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। মনে হচ্ছে যে কি রে, আমি কি পড়লাম আর কি আসতেছে এগুলা। কিন্তু পরে মনে হলো যে এফবিএস এর এত স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে, কিন্তু আমি এত ভালো প্রিপারেশন নিলাম, আমার সবকিছু গুছানো, আমি যদি না পাই তো চান্স পাবে কে? আর আমি যদি একটা পাই, 1 মার্ক পাই, তাহলেই আমার চান্স হবে, 2 মার্ক পাইলে আমারই চান্স হবে, 3 মার্ক পাইলে আমার চান্স হবে, আর মানে নাইলে নাই। আর যদি আমার নাই তাহলে কার হবে? আমার এরকম লেভেলে কনফিউজ ছিল, পরীক্ষা হলে আমার মাথা একবার হ্যাং হয়ে গেছিল যে আমি কি করবো কিছু বুঝতেছি না। পরে আমার মনে হলো যে না, আমি না পারলে পারবে কে? এত ভালো প্রিপারেশন নিছি তাও কেন পারবো না? তখন দেখলাম যে ট্রাই করি, যে কিছু না কিছু তো এর মধ্যে আছে যেগুলো আমি পারবো। এভাবে ট্রাই করতে করতে দেখলাম যে তোমার ইংলিশ পাইরে ফেলছি 12-13টার মতো। তারপরে তোমার সেখানে তো বাংলা আসে না, জিকে দেখলাম যে অনেকগুলো পারি ফেলছি। জিকে আমাদের সময় 30 মার্ক আসতো, এখন যেটা 10 মার্ক। তো দেখলাম যে জিকে আমি প্রায় 28-30টার মতো, মনে হচ্ছে আমি জিকে সবগুলো পারি ফেলছি। জিকেটা বেসে সবসময় সহজ করে। ম্যাথে গেছি, ম্যাথে যাই দেখি যে পারতাছি না, 2-3টা পারতাছি না, একটা পারতেছি, আবার 2-3টা পারতাছি না, আবার একটা পারতেছি। এভাবে দেখলাম যে আমি 11টা 12টার মতো হয়ে গেছিলাম, 10টা 12টার মতো হয়ে গেছে। তো পরে আলটিমেটলি যদি বলি যে মেবি 50% মানে এমসিকিউ দাগাইছি, বাকি 50% দাগাইনি। 100টা কোশ্চেন তো 50টা বা 55টার মতো দাগাইছি, আর দাগাইনি। কারণ আমি জানি যে এগুলো আমার মানে, একটা হচ্ছে যে তুমি প্রেডিক্ট করতে পারতেছো, তুমি পড়ছো কনফিউজ সেটা, আর এটা আসছেই মঙ্গল গ্রহ থেকে। এখন আমি কি করব? আর আমি বুঝতেছি যে এমন স্ট্যান্ডার্ড কোশ্চেন যে আমি ছাড়া অন্য কেউ পারার কথা না, তাহলে আমি কেন পারবো না? তো ওই জায়গাতে আমি স্টপ করছি, পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি, রেজাল্ট দিছে, এফবিএস ও হয়েছে,
আর এফ ট্রিপল এস এফ এ ডাবল এস এর সময় আমি কনফিডেন্টলি পরীক্ষা দিচ্ছি, দেখছি যে যা পড়ছি তাই আসছে, যা পড়ছি তাই পড়ছে। ইভেন ভোকাবুলারি গুলো মনে পড়ে যে হুবহুব আমি দিয়ে আসছি। তো আমি আবার করতাম কি, সবসময় ভোকাবুলারি যেগুলো আমার কাছে একটু প্যারা দেখ মনে হতো, যেমন বাংলা ভোকাবুলারি, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপরে ওই যে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগতো। কিন্তু পরীক্ষাতে এগুলা থেকে দুই একটা কোশ্চেন দেয়, আর না পারলে তো প্রবলেম। আমি করছি কি, আমার মনে পড়ে পরীক্ষার ঠিক 2-3 দিন আগে আমি এগুলা পড়া শুরু করছি, 2-3 দিন আগে, সিরিয়াসলি বলতেছি। তো তো সেগুলা তখন পড়তে গেছি, পড়ে দেন দেখলাম যে আমার কিছু জিনিস আমি পড়ছি, পরের দিন আবার ট্রাই করছি যে দেখি মিলাই দেখি আমি এখন কতগুলো পড়তেছি। এর আগের দিন যখন পড়ছি তখন কিন্তু আমি মার্ক করিনি, ওইভাবে ঢালাও ভাবে পড়ে গেছি, এটার উত্তর এটা, এটার উত্তর এটা, এরকম। কিন্তু পরের দিন গিয়ে আমি হচ্ছে করলাম কি, যে হচ্ছে তোমার আহ যে প্রত্যেকটা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেন এখন অ্যান্সার না দেখে নিজে ট্রাই করতেছিলাম পেন্সিল নিয়ে, যে আমি পারতেছি কিনা। তো এর মধ্যে দেখতে যে আমি গতদিন যেহেতু পড়ছি অনেকগুলো এমনিতে পারতেছি, আর গতদিন আমি পড়ছি এর মধ্যে অনেকগুলো আমি আজকেই পারতেছি না, রাত্রে পড়ছি ধরো সকালবেলায় পারতেছি না, সেগুলোকে মার্ক করছি। মার্ক করে রেখে দিছি এভাবে, ধরো প্রিভিয়াস এর যতগুলো কোশ্চেন ছিল, বাগধারার, একতায় প্রকাশ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, সবগুলো পড়া শেষ করছি। এক সকালবেলা আবার নিজে ট্রাই করছি আর মার্ক করছি। দেন পরীক্ষার আগের দিন ওই যে আমি যে কয়েকটা মার্ক করে রাখছিলাম সেগুলো আবার দেখে গেছি। আর আলহামদুলিল্লাহ, ভর্তি পরীক্ষা যখন দিতে গেছি, আমার দুইটা বাগধারা আসছে, দুইটাই ওইখান থেকে কমন। আমি পড়ছিলাম কোথেকে যদি জিজ্ঞেস করো, যে এটিএম এর যেটা বই, বইটা ছোট বইটা এটিএম একটা নাম মুখস্থ, ওই বইটা থেকে আর কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সবগুলো। তারপর তোমার এই সমর্থক শব্দ আসছে, তাও দেখি হুবহুব কমন। বিপরীত এক কথা প্রকাশ একটা আসছে, বিপরীত শব্দ সমর্থক বিপরীত শব্দ আসে না, এক কথা প্রকাশ আসছে একটা, ওইটাও দেখি কমন একদম হুবহুব ওখান থেকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। ওখানে তোমার ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব দেওয়া ছিল। তো ওইটাই আমার হেল্প করছিল তখন। এবং তোমাকে ওইটা স্ট্র্যাটেজিক্যালি নিতে হবে, যে তুমি যদি কোনো কিছু পড়তে ইচ্ছে না করে সেটাকে কিন্তু তুমি একদমই বাদ দেওয়া যাবে না। মনে রাখতে হবে যে শেষ দিকে হইলেও তোমাকে একটু এটার উপরে মানে স্ট্র্যাটেজিক্যালি শেষ করতে হবে, কারণ যদি কোশ্চেন তো আসে, আমি কিভাবে এটা স্কিপ করে দেবো, স্কিপ করার সুযোগ নেই। তো এটা আর কি আমাকে তখন হেল্প করছিল। আর বিউপির যদি কথা বলি, বিউপিতে আমার 3টা ফ্যাকাল্টিতে হয়েছিল। তো আমার গত কয়েকটা ব্যাচের স্টুডেন্টদেরকেও কিন্তু আমি তোমাদের মাঝখানে নিয়ে আসবো। নেক্সট কয়েকটা ক্লাসের ফাঁকে ফাঁকে দেখবা যে এক একজনকে এক একটা ক্লাসে নিয়ে আসছি, তারা তোমাদেরকে কিছু তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, তো ওইখান থেকেও তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে যেটা আমার জায়গা থেকে বলবো, যে আমার ব্যাচে আমি তোমাদেরকে যা যা ম্যাটেরিয়ালস দেই, কোনো ম্যাটেরিয়ালস, কোনো ক্লাস যদি তোমার মিস হয়, তুমি যেটা সেটা যেন 100% পরবর্তীতে দেখা হয়ে যায়। এমন যেন না হয় যে তুমি মানে পরে দেখবা ভাবছো বাট দেখা হয় নাই, কারণ আলটিমেটলি ওই জিনিসটা থেকেই কোশ্চেন আসবে, তুমি কিন্তু তখন আর পারবা না। তো এটা যেন না হয়। আর এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে জিকের জন্য এই শিটগুলো তোমাদেরকে এখনো প্রোভাইড করা হয়নি, আমি প্রোভাইড করে দিব, এই জন্যই দেখাচ্ছি। আমি তোমাদেরকে টপিক ওয়াইজ, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে একটু বলো তো? আচ্ছা, আমি বিপি ইংলিশ ভোকাবুলারি নিয়ে বলতেছি, আমাকে একটু বলো তো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, জি ভাইয়া। জি। তো এই যে দেখো এখানে টপিক ওয়াইজ, যে এনশিয়েন্ট জনপদ, এটা নিয়ে আমার একটা শীট তৈরি করা আছে, এগুলো পড়তে হবে। তারপরে তোমার নেক্সট যদি বলি, লিস্ট অফ ব্রিগেড ফোর্স, এটার উপর শীট তৈরি করা আছে, এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব। মানে টপিক ধরে ধরে যেগুলো থেকে বিউপিতে কোশ্চেন আসে সেগুলো ইনফরমেশন, ক্যাপিটাল কারেন্সি থেকে আসে কোনগুলো, ব্যতিক্রম গুলা, এই যে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্স, আর্জেন্টিনার তো ফলোয়ার কিন্তু ম্যাক্সিমাম, তাই না? কিন্তু এটার ক্যাপিটাল কি জানো? এই যে এটা বুঝতে হবে। তারপর বেলজিয়াম, ব্রাসেলস, বাহরাইন, মানামা, তারপর ব্রাজিল, ব্রাসিলিয়া, তো এই যে যেগুলো ব্যতিক্রম সেগুলো এখানে অ্যানলিস্ট করা আছে, এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে, এগুলো থেকে কিন্তু বিউপিতে আসে। তারপর হচ্ছে তোমার এই যে এখানে কি আছে, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ওই যে তোমার ইন্ডিকেটর যেগুলা, কয়টা জিএ প্রোডাক্ট, কোত্থেকে এটাকে মানে ইয়ে করা হয়, অ্যানলিস্ট করা হয়, উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, জেনেভা সদর দপ্তর, ঠিক আছে, সুইজারল্যান্ডের জেনেভা। এই জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। আচ্ছা, তো যে প্রোডাক্ট এখানে লাস্ট যখন আমি সেটটা তৈরি করছি তখন অব্দি 17টা ছিল, তাই 17টা, বাট এটা কিন্তু আপডেট, এটা আপডেট করতে হবে। এই যে এখন 21টা না 25টা কে জানে। তারপর দেখো হিস্টোরিক্যাল 7th মার্চ স্পিচ, এটা ইম্পর্টেন্ট, বাট না, এটা ইম্পর্টেন্ট, এখনো ইম্পর্টেন্ট, তোমাদের সময়টা থেকে আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো যে তোমার ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন, এইটা। আর অ্যাব্রিভিয়েশনের উপর আরেকটা সিট আছে, ওইটাও তোমাদেরকে পড়তে হবে। এখানে তোমার কিছু মানে আছে, পাশাপাশি আরেকটা আছে যেটাও তোমাদেরকে দিব, ওখানে ইনডেপথ বাকিগুলো আছে। তারপর দেখো ইম্পর্টেন্ট টার্মস, এই টার্মস থেকে কোশ্চেন আসে, বিশেষ করে তোমার রাজশাহী ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেবে, এখান থেকে 1 মার্ক 100% চলে আসে। আর ইউতে এই যে এপিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, এগুলো কোনটা কি, মৌমাছি পালন কোনটা, পাখি কোনটা, মৎস্য কোনটা, তারপর রেশম কোনটা, এগুলা থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপর হচ্ছে তোমার দেখো
এই যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন্স থেকে বিপরীতে কোশ্চেন আসে, যে ডুরাল্ড লাইন, ম্যাকমোহন লাইন, রেডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাকে সংক্ষেপে বলে এলওসি। ঠিক আছে, এলওসি বলে, যে দেখবা না ইন্ডিয়ান বলিউডের মুভিগুলো যখন দেখো সেখানে কিন্তু এগুলা বলা থাকে এলওসি লাইন। তারপর হচ্ছে এই যে অন্যান্য যেগুলো ব্লু লাইন, পার্পল লাইন, তারপরে তোমার প্যারালাল লাইন গুলো 7, তারপর 24, 30 ডিগ্রি প্যারালাল লাইন বা 49 ডিগ্রি প্যারালাল লাইন, কোনটা কোন দেশের মধ্যে। ঠিক আছে, এইগুলা পড়তে হবে। দেন দেখো যে দ্বীপ থেকে বা আইল্যান্ড থেকে কোশ্চেন আসে, তো এখানে তোমার ইন্টারন্যাশনাল গুলো দেওয়া আছে প্রত্যেকটা, এগুলাতেও কেউ কোশ্চেন আসে যে কোনটা কোথাও অবস্থিত। পাশাপাশি বাংলাদেশের যেগুলো সেগুলোও ইম্পর্টেন্ট অনেক বেশি, আইল্যান্ড অফ বাংলাদেশ, সেন্ট মার্টিন, তারপর মহেশখালী, নিঝুম, তারপরে কুতুবদিয়া, ছেড়াদ্বীপ। আমি এখানে তোমাদের সাথে সিরিয়াসলি বলতেছি, তুমি প্রিভিয়াস ইয়ার যে কোনো একটা কোশ্চেন ব্যাংক দেখতে পারো, এই টপিক গুলো থেকে প্রতিবার কোশ্চেন আসে। ওকে, এগুলো এক একটা এমসিকিউ টপিক। তারপরে লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ 1971, তো এখানে তোমার যে ডেট ওয়াইজ, যেমন তোমার যে প্রথম ফ্ল্যাগ রেজ করা হয়েছে কবে, এটার থেকে বিউপিতে কোশ্চেন আসছে, প্রথম ইনফরমেশন থেকে বিউপিতে কোশ্চেন আসছে। তারপরে তোমার কে করছেন, এই যে এটাকে কে রাইজ করছিলেন। তারপর তোমার 7ই মার্চের ভাষণ কবে। তারপরে তোমার এই যে 25শে মার্চের ঘটনা, সেটাকে অপারেশন সার্চ লাইট। তারপর তোমার ধরো যে বাংলাদেশে সর্বপ্রথম থেকে এই যে সশস্ত্র আন্দোলনটা শুরু হয়, এই জায়গাটা কোনটা। তারপরে তোমার এই যে তোমার মুজিবনগর সরকার কবে ফর্ম করা হয়, কবে এটা তোমার শপথ বাক্য পাঠ করা হয়, কে পাঠ করান, একটু যে এই ইনফরমেশন গুলো পড়তে হবে ডে টু ডে, একদম শুরু থেকে, মানে ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত, লাইক তোমার ভিক্টরি পর্যন্ত, সরি 16 ডিসেম্বর 1971 ভিক্টরি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে তোমার ওই যে 26শে মার্চে হয়ে গেছে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে, তারপর দেখো তোমার কিছু মুভিজ থেকে কোশ্চেন আসে, যেগুলো তোমরা ঠিকই দেখছো, অনেকে হয়তো হ্যারি পটার দেখছো না, এটা রাইটার কে, জেকে রলিং। গালিবার্স ট্রাভেলস খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর কোশ্চেন আছে, এটা হচ্ছে জোনাথন সুইফট। রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডিফো। যারা এই মুভিগুলো দেখো নাই তারা দেখতে পারে, স্পেশালি যে গালিবার্স ট্রাভেলস, রবিনসন ক্রুসো, জঙ্গল বুক, তারপর 1984, তারপর তোমার যে পার্ল হারবার মুভিগুলো, এগুলো একটু দেখবে, এগুলো দেখলে তোমার অনেক কিছু সম্পর্কে আইডিয়া হবে। এই জিকে তোমার শুধু পড়লেই হয় না, জিকে ফিল করতে হয়, মানে সবকিছু মিলিয়ে একটা ভাবে প্রিপারেশন নিতে হয়। এই মুভির কয়েকটা নাম মনে রাখবা, এগুলা থেকে কোশ্চেন আসে। তারপর দেখো নোবেল প্রাইজ, তো নোবেল প্রাইজ এটা গতবারের ইনফরমেশন গুলা, বাট এখানে কিছু বেসিক ইনফরমেশন তো জানতে হবে, যে নোবেল প্রাইজ কোত্থেকে আসছে, কেন দেওয়া হয়, কতগুলা ফিল্ডে দেওয়া হয়, এটা আর কি। আর লাস্ট যে কয়েকটা ইনফরমেশন আর কি, ইকোনমিক্সে লাস্ট 10 কে পাইছে, ফিজিক্সে কে পাইছে, শান্তিতে কে পাইছে, লিটারেচার কে পাইছে, এগুলা জানতে হবে। ওকে, আর এই যে তাদের অবদানটা কিসের উপর ভিত্তি করে তারা এটা পাইছে, এই লাস্ট গুলো এখানে দেওয়া আছে। আর তারপর দেখো তোমার কি বলে যে কোটেশন, ঠিক আছে, কোটেশন থেকে কিন্তু প্রতি বছর একটা কোশ্চেন থাকেই। এই যে ইফ উইন্টার কামস ক্যান ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা কার উক্তি? পিবি শেলির উক্তি, পার্সি বিসি শেলি। তারপর ট্রুথ ইজ, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটা কার উক্তি? জন কিটসের উক্তি, এটা থেকে বিপরীতে কোশ্চেন আসছে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এটা খুবই আমার একটা পছন্দের উক্তি, যে তুমি যদি বিচারকে দেরি করো তাহলে বিচারটাকে অস্বীকার করা হয়ে যায়, দেরি করা যাবে না, একদম টাইম টু টাইম। এই জন্যই বলে যে মানে এত খুব দ্রুত সময় বিচার করতে হবে। ঠিক আছে, এই যে গ্ল্যাডস্টোনের উক্তি। তারপর দেখো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, শেক্সপিয়ারের উক্তি, হ্যামলেটের ভিতর থেকে এটা নেওয়া। তারপরে ভিনি ভিডি ভিসি, এটা থেকে কতবার যে কোশ্চেন আসছে, যে এলাম দেখলাম জয় করলাম, এটা কার উক্তি? এটা হচ্ছে জুলিয়াস সিজারের উক্তি, বাট এটা রাইটার হচ্ছে শেক্সপিয়ার। তো তোমাকে বুঝতে হবে যে পরীক্ষা কিভাবে কোশ্চেন আসে। দেখো এখানে একটা চালাকি আছে, শেক্সপিয়ারের একটা বই সে লিখছে, সেই বইয়ের মধ্যে একটা ক্যারেক্টার চরিত্র হচ্ছে জুলিয়াস সিজার। সেই জুলিয়াস সিজার ওই চরিত্র থেকে বলছে যে ভিনি ভিডি ভিসি, মানে এলাম দেখলাম জয় করলাম। তার মানে যদি এটা আসে যে এটা লেখককে, তখন শেক্সপিয়ার, কিন্তু এটা উক্তিটা দিছে কে? সেটা দিছে জুলিয়াস সিজার। তো এইভাবে কিন্তু কনফিউজ হয়ে যাবে না, একবার এসে বলবো ভাই এটা তো পড়ছিলাম শেক্সপিয়ার, এখন বলতেছেন জুলিয়াস সিজার, এরকম যেন কনফিউশন ক্রিয়েট না হয়। তারপর দেখো লিটল লার্নিং যে ডেঞ্জারাস থিং, আলেকজান্ডার পোপ, এভাবে করে লিস্ট করে প্রত্যেকটা দেওয়া আছে। তো এখানে আবার কয়েকটা জিনিস থেকে বারবার কোশ্চেন আসতো, যেমন এই যে এইটা লাস্টেরটা, আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি, এটা কার উক্তি? ফিডেল ক্যাস্ট্রো, সে কিউবার প্রেসিডেন্ট ছিল। তারপর দেখো রিকগনিশন অফ বাংলাদেশ, তো এখানে তোমার বাংলাদেশকে কারা কখন রিকগনাইজ করছে? ফার্স্ট কান্ট্রি ভুটান, তারপর তোমার এই যে প্রথম আরব কান্ট্রি কোনটা, মিডল ইস্টের কান্ট্রি কোনটা, তারপর তোমার এই যে ইউরোপিয়ান কান্ট্রি কোনটা, সোশ্যালিস্ট কান্ট্রি কোনটা, এগুলা থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে। দেন আসো যে এসডিজি এবং এমডিজি, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এমডিজি ফুলফিল হয়ে গেছে, যেহেতু এখন বর্তমানে হট টপিক হচ্ছে এসডিজি, সেটা তোমাকে থেকে পড়তে হবে, যে এটার গোলস কতগুলো, টার্গেট কতগুলো, ডিউরেশন কখন। তারপর এটা এটা এই যে এসডিজি কারা দেয়? এসডিজি দেয় হচ্ছে ইউএন। ঠিক আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল এই কোশ্চেনটা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এটা কাদের থেকে আসছে? এটা জাতিসংঘ থেকে আসছে। ওকে, আর এখানে কয়েকটা গোল ইম্পর্টেন্ট, যেমন তোমার গোল 1 হচ্ছে পোভার্টি, 2 হচ্ছে জিরো হাঙ্গার, 3 হচ্ছে গুড হেলথ, 4 হচ্ছে কোয়ালিটি এডুকেশন, 5 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, এন্ড 13 বলবো যে মাঝখান থেকে বাকিগুলো বাদ দিচ্ছেন কেন? তো ওগুলো অতটা ইম্পর্টেন্ট, স্পেসিফিকলি এই 5টা ইম্পর্টেন্ট। এই যে ক্লাইমেট নিয়ে কত নম্বর গোলে বলা হয়েছে বলে কোশ্চেন আসে, তখন বুঝতে হবে সেটা হচ্ছে 13 নম্বরে।
এই ক্লাইমেট থেকেই তোমার কোপ ইম্পর্টেন্ট। কোপ কোপ কারা দেয়? ইউএনএফসিসিসি, মানে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর কনভেনশন অফ অন ক্লাইমেট চেঞ্জ। তো ওইটা থেকে দেওয়া হয় তোমার কোপ। লাস্ট কোপ কোথায় হয়েছে, নেক্সটটা কোথায় হবে, এগুলো সম্পর্কে কোশ্চেন আসে কিন্তু। কোপ খুবই ইম্পর্টেন্ট। কনফারেন্স অফ পার্টিস, কোপ মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। তারপর দেখো লিবারেশন ওয়ারের সেক্টর গুলা, ঠিক আছে, যে তোমার কতগুলো সেক্টর ছিল, তারপর ডিভাইড করছে কারা, এটার ভিতরে যে তোমার কোন জেলা কোন সেক্টরের অধীনে ছিল, এখান থেকে বিউপিতে একটা কোশ্চেন থাকে, ঠিক আছে। আমার সময় আসছিল এই যে তোমার ইয়ে থেকে, সিলেটের। সিলেটের একটা হচ্ছে সেক্টর 4-এ আর একটা হচ্ছে সেক্টর 5-এ। দেখো সিলেটের সাউদার্ন ইস্টার্ন এরিয়া হচ্ছে সেক্টর 4-এ, আর 5-এ হচ্ছে নর্দার্ন এরিয়া। তো আমার সময় এটা থেকে কোশ্চেন আসছিল। আমার সময় আসছিল মেবি যে সাউদার্ন ইস্টার্ন এরিয়াটা কোন সেক্টরের মধ্যে ছিল, এটা মনে রাখবা। তারপর দেখো তোমার এই যে নোটেবল রিজিয়ন, এটা থেকে প্রতিবার কোশ্চেন আসে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলো, গোল্ডেন ক্রিসেন্ট কোনগুলো, গোল্ডেন ট্রায়াঙ্গেল কোনগুলো, গোল্ডেন ওয়েস কোনগুলো, গোল্ডেন ভিলেজ কোনগুলো, নর্ডিক কান্ট্রিজ কোনগুলো, বাল্টিক স্টেট কোনগুলো, তারপর বলকান স্টেট কোনগুলো, গ্রেট ব্রিটেন বলতে কোনগুলাকে বোঝায়, এটা থেকেও কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। তারপর দেখো স্টেট প্রণালীগুলা, প্রণালীগুলো ইম্পর্টেন্ট। আর এগুলো অনেকে ছন্দ দিয়ে মনে রাখে, তো অবশ্যই তোমার ছন্দ দিয়ে মনে রাখতে পারো, লিখে টেবিলের পাশে ঝুলিয়ে রাখবা, যাতে করে বারবার দেখা হয়, স্টেট থেকে যেহেতু বারবার কোশ্চেন আছে। আচ্ছা, তারপর দেখো এখানে যেমন লার্জেস্ট, হাইয়েস্ট, স্মলেস্ট, বিগেস্ট, এগুলা থেকে কোশ্চেন আসে। ওকে, এখানে বাংলাদেশের লার্জেস্ট হাইয়েস্ট সবকিছু দেওয়া আছে। দেন আসো তোমার ইউনাইটেড নেশনস এবং বাংলাদেশ। ইউনাইটেড নেশনস সম্পর্কে এবং বাংলাদেশের সম্পর্ক সম্পর্কে তোমাদেরকে ইন্টার করতে হবে। দেখো এখানে কিভাবে দেওয়া আছে, কবে মেম্বার হয়েছে, 1974, 17 সেপ্টেম্বর। তারপরে মেম্বার হচ্ছে কততম মেম্বার, 137তম মেম্বার। এই কোশ্চেনটা আমাকে করছিল বুঝছো, বিউপি ভাইভাতে। তো আমাকে প্রথমে জিজ্ঞেস করছে যে বাংলাদেশ কবে তোমার ইউএন এর সদস্য লাভ করছে, ডেটটা বলছি। এরপর জিজ্ঞেস করছে যে কততম। তো আমি এই যে 6-এর 9 বানাই ফেলছি, 6 আর 9 খুবই মানে এটা ক্রিটিক্যাল নাম্বার। সো আমি 136 কে 139 বলে দিছি। তো পরে আর আমাকে ইভেন আমি যে ভুল বলছি তারা আমাকে ধরেই দেয়নি। মানে আমি পরে আবার বের হয়ে, ভাইবা বোর্ড থেকে বের হয়ে গেছি। দেন গিয়ে তো আমার মনে পড়ছে যে আমি 36 বলছি নাকি 39 বলছি, পরে মনে পড়ছে আমি তো 39 বলছি। বাট ভাইবাতে তুমি ভুল অ্যান্সার দিতেই পারো, বাট দ্য ফ্যাক্ট ইজ হাউ ইউ স্পিক, এটা ম্যাটার করে। তো আমি কনফিডেন্টলি ভুল অ্যান্সার দিছি, কনফিডেন্টলি ভুল অ্যান্সার দিলে তোমার আর কি বলবো। অন্যান্য সবগুলোই ঠিক ছিল, জাস্ট এইটা বলতেছি। আমাকে 25 মিনিট ভাইবা নিছে বুঝছো, বিউপিতে। 25 মিনিটে অনেক কোশ্চেন করছে। বলে যে তুমি যদি লয়ার হও, তাহলে ধরো একজনে খুন করে আসছে, তাহলে তুমি কি তার মানে তার হয়ে লড়বা? FSS এর ঘটনা বলতেছি। বলতেছি হ্যাঁ লড়বো, কেন লড়বো না। বলছে কেন লড়বো, ও তো খুন করছে। বলবো যে সেটার ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে, তাকে যে অন্য কেউ করাইতে পারে, বা সে কি কারণে করতেছে তার সাজা সেভাবে আমি কমে আসতে পারি। তো সেই হিসাবে আমি তার হয়ে কেস লড়বো। এখন আবার বলতেছে না, ধরো যে সে আসলে নিজেই খুন করছে, তাহলে তুমি কি করবা? তুমি কি কেস লড়বা? আমি বলতেছি হ্যাঁ আমি লড়বো। কারণ আমি তখন ভাবতেছিলাম যে আমি যদি না বলি যে আমি কেস লড়বো না, তাহলে তুমি ল ল পরে কি করবো, তুমি তো কেসই লড়বো না, এটাই তো বলবো না। তো আমি এই জন্য হ্যাঁ যাই বলছে আমি বলছি আমি কেস লড়বোই, এই আর কি। তো আলটিমেটলি পরে বলছে আচ্ছা ঠিক আছে। এনিওয়ে, তো এইভাবে আর কি তোমাদেরকে এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। এগুলো ভাইবা তো জিজ্ঞেস করতে পারে, গত বছর হয় না তার মানে যে এবার হবে না সেটার কোনো মানে নাই। বিপিতে ভাইবা নিতে পারে। তো এখানে দেখো যে তোমার বাংলাদেশ কবে সদস্য হয়েছে, কততম অ্যাসেম্বলিতে, এবং বঙ্গবন্ধু সেখানে কবে গিয়া বাংলায় ভাষণ দিছে, যে 25 সেপ্টেম্বর, ঠিক আছে। কতদিন পরে? 8 দিন পরে। এই যে 17 থেকে 8 যোগ করলেই 25 হয়ে যায়। আর এইটাই তোমার হচ্ছে ওই যে 8ই তারিখ থেকে কি বলে সাক্ষরতা দিবস, 8, মনে রাখবা। তারপরে যে ওআইসি সদস্য কবে লাভ করছে, কমনওয়েলথের সদস্য বাংলাদেশ সর্বপ্রথম কোন অর্গানাইজেশনের সদস্য লাভ করছে বলতে পারবা? এই কমনওয়েলথের 1972, একদম 71 ডিসেম্বরে স্বাধীন হয়েছে, তার মানে 72 এর ঠিক আগ মুহূর্তে স্বাধীন হয়েছে না। আর দেখো এপ্রিলে, 18 এপ্রিলে কিন্তু কমনওয়েলথের সদস্য লাভ করে ফেলছে। আমি প্রশ্ন করতে পারো যে কমনওয়েলথই কেন বাংলাদেশকে সর্বপ্রথম সংস্থা হিসেবে নিয়ে নিল? কারণ কমনওয়েলথ কাদের সংগঠন? এটা হচ্ছে ব্রিটিশ কলোনিভুক্ত দেশগুলোর সংগঠন। তো একসময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তার আগে ছিল কি ভারতের অংশ। তো এই ভারতকে কারা শাসন করতো? ব্রিটিশরাই তো। আমরা সবাই ব্রিটিশ কলোনিভুক্ত ছিলাম। তো এই জন্য কমনওয়েলথ আমাদের সাথে আরে আহ্বাতিজ আর কি টাইপের সদস্য হয়ে গেছে। আর এই যে কমনওয়েলথের এই জায়গা থেকে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা একটু জানার প্রয়োজন। সেটা হচ্ছে যে কমনওয়েলথ সদস্যভুক্ত যে সকল দেশগুলো আছে তাদের যে তোমার অ্যাম্বাসেডর থাকে, তাদেরকে বলা হয় হাই কমিশনার। আর যে সকল দেশগুলো কমনওয়েলথ ভুক্ত নয়, তাদের যে অ্যাম্বাসেডর, তাদেরকে অ্যাম্বাসেডরই বলা হয়। আর কমনওয়েলথ ভুক্ত হলে তাদেরকে কি বলতে হবে? হাই কমিশনার। তো বাংলাদেশ যেহেতু কমনওয়েলথের সদস্য, বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আমেরিকাতে নিযুক্ত, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হাই কমিশনার। কিন্তু আমেরিকার যে বাংলাদেশে আছে তাকে আমরা অ্যাম্বাসেডরই বলতে হবে, তাকে কিন্তু হাই কমিশনার বললে হবে না। তোমরা কি এখন পুরো জিনিসটা বুঝতে পারছো? এটা যেন মাথায় থাকে, এটা থেকে ডিউতে প্রচুর কোশ্চেন আসে। তারপর দেখো তোমার উইমেন এম্পাওয়ারমেন্ট। এখানে উইমেন সম্পর্কে বলা আছে যে প্রথম মুসলিম ফিমেল মিনিস্টার
কিভাবে হয়েছে, এই যে বেনজির ভুট্টো, তাকে কি বলা হয়, ডটার অফ দ্য ইস্ট। ঠিক আছে, ডটার অফ দ্য ইস্ট, বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রাইম মিনিস্টার। তারপর তোমার অন্যান্য ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে, এগুলো একটু দেখবে। যে মার্গারেট থ্যাচার, তাকে বলা হয় কি, আয়রন লেডি। ওকে। তারপর দেখো যে এই যে আন্তর্জাতিক বিষয় বলি, তারপরে তোমার বাংলাদেশ বিষয় বলি, ওকে, এগুলা সম্পর্কে একদম মানে ডিটেলসে কোন কোন টপিক গুলো পড়তে হবে, A to Z আমি সবগুলো এখানে লিস্ট করে দিচ্ছি। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখো, বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে যা যা টপিক পড়তে হবে, এই টপিক গুলো তোমার বই থেকে তুমি পড়বা। প্রাচীনকালের ইতিহাস, আমি এখানে ইংলিশের গুলো তো দিয়ে দিছি, বাট দিস ইজ নট দ্য এনাফ। এখান থেকে তুমি এমসিকিউ ওয়াইজ কমন পাবা, বাট প্রিপারেশন তো তোমাকে ফুললি নিতে হবে যাতে করে সেফ জোনে থাকতে পারো। এই জন্য স্ট্যান্ডার্ড বই থেকে এই যে টপিক গুলো, বাংলাদেশ বিষয় বলি, ইতিহাস, জনপদ, পর্যটক, তারপর রাজবংশ থেকে যা যা পড়বা, মৌর্য বংশ, চাণক্য, মাৎসন্যায়। মাৎসন্যায় মানে হচ্ছে যে অরাজকতা, বিশৃঙ্খলা। তারপর হর্ষবর্ধন, পাল, সেন, বিভিন্ন গ্রন্থ, ওই সময় বিভিন্ন গ্রন্থ, ঠিক আছে। তারপরে তোমার যে মুসলিম শাসন, বাংলা স্বাধীন সুলতানি শাসন, এটা খুব ইম্পর্টেন্ট, পানিপথের যুদ্ধ, তিনটাই। তারপর মুঘলের ইতিহাস, মুঘল স্থাপত্য গুলা, শের শাহের অবদান। তারপরে দেখো বাণিজ্য, ইউরোপীয়দের আগমন সেইটা। তারপর সংস্কার আন্দোলন গুলা, ফকির সন্ন্যাসী আন্দোলন, তিতুমিরের ফরাজি আন্দোলন, তারপর নীল বিদ্রোহ, নীল এবং সিপাহী বিদ্রোহ এগুলা। তারপর তোমার দেখো এই যে রাজনৈতিক আন্দোলন, লর্ড কার্জন, বঙ্গভঙ্গ রদ, মুসলিম লীগ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, তাদের কার্যক্রম কি ছিল। তারপর পাকিস্তানি আমলের মধ্যে যদি বলি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তারপর জিন্নাহ, ফজলুল হক, সোহরাওয়ার্দী, তাদের অবদানটা কি ছিল, প্রাদেশিক নির্বাচন কখন হয়, তেবাগা আন্দোলনের নেত্রী কে ছিল, এটা কোন প্রেক্ষাপটে হয়েছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। তোমাদের যে কোনো বই দেখো, সেই প্রত্যেকটা বই ইন্ডেক্সে এই জিনিসগুলো আছে। তো মুক্তিযুদ্ধের মধ্যে কোন কোন টপিক গুলো পড়তে হবে, বাংলাদেশের সংবিধান থেকে কোন কোন টপিক গুলো পড়তে হবে, সরকার ব্যবস্থা থেকে কি পড়তে হবে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, তারপরে তোমার রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কি কি পড়তে হবে, উপজাতি, আদমশুমারি, জনসংখ্যা থেকে কি কি পড়বা, শিক্ষা ব্যবস্থা থেকে কি কি পড়বা, স্বাস্থ্যসেবা থেকে কি কি পড়তে হবে, কৃষি সম্পদ থেকে কি কি পড়বা, তারপর তোমার অর্থনীতি সম্পর্কে কি কি পড়তে হবে, তারপরে শিল্প এবং বাণিজ্য থেকে কি কি পড়তে হবে, তারপরে তোমার এই যে পরিবহন, যোগাযোগ বিজ্ঞান এবং যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি, এগুলা থেকে কি কি পড়তে হবে, তারপরে তোমার জাতীয় অর্জন এবং অন্যান্য অর্জন গুলা থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, বিশিষ্ট ব্যক্তি এবং তাদের যে সকল গ্রন্থ বা তাদের অবদানটা কি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বাংলা একাডেমি, ইনস্টিটিউট সোসাইটি, বিভিন্ন বিশ্ব সাহিত্য কেন্দ্র, বার্ড, একনেক, এগুলা, ব্র্যাক ব্যাংক, বার্ডেন, এগুলো সম্পর্কে জানতে হবে। জাদুঘর গুলা কোথায়, কোনটা অবস্থিত, কত সালে প্রতিষ্ঠা করেছে, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর শিল্প সংস্কৃতি সম্পর্কে পড়তে হবে, চিত্রকলা, কে কোনটা আঁকছে, ঠিক আছে, এগুলা থেকে কোশ্চেন আসে। তারপর তুমি এই যে স্পেসিফিক বলে দিচ্ছি কারগুলা পড়বা। তারপর বাংলাদেশের স্থাপত্য কর্ম, অবস্থান, উৎপত্তি। তারপর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কোনগুলো কোনগুলো পড়বা, যে বৌদ্ধ বিহার, মসজিদ, প্রত্নতাত্ত্বিক স্থান, জাদুঘর, ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাহিত্য সাহিত্য, যে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলা, জিএ প্রোডাক্ট, রামসার সাইট কোনগুলা। এবার গণমাধ্যমের বলে যদি বলি, প্রকাশকাল এবং পত্রিকা সম্পাদক, দিস ইজ ইম্পর্টেন্ট। পুরস্কার গুলো পড়তে হবে, খেলাধুলা থেকে পড়তে হবে, কোন কোনগুলা, ফুটবল, ক্রিকেট, দাবা, বাংলাদেশের মধ্যে এই তিনটেই মেইন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার পরিচিতি যদি বলি, বাংলাদেশের পরিচিতি, ভৌগোলিক অবস্থান, জাতীয় বিষয় বলি, ভূপ্রকৃতি, নদ নদী, তারপর তোমার গুরুত্বপূর্ণ বাঁধ, সমুদ্র সৈকত। তারপর মৌলিক বিষয়াবলীর মধ্যে যদি বলি, সেখানে কিছু সাবজেক্ট আছে যেমন ইকোনমিক্স এবং রাষ্ট্রবিজ্ঞান, এগুলো সম্পর্কে একটু পড়তে হবে, এগুলো আলাদা, আমি তোমাদেরকে দাগানো বই দিয়ে দিব। পুরো বই পড়ার দরকার নেই, দেখবা যে তুমি 2-3 ঘন্টার মধ্যে ফুল বই কমপ্লিট হয়ে যাবে দাগানো বইটা। তারপর বাংলা সাহিত্য থেকেও পড়তে হবে, এই যে এগুলো ইম্পর্টেন্ট, যে কাদের কাদের, যেমন মুসলিম সাহিত্য সমাজ, কাজী নজরুল ইসলামের পদক, রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থ। তারপরে ঢাকা এটা যদিও লাগবে না যদি ঢাকা ডিউতে না পরীক্ষা দাও, এই আর কি। তারপর উৎসর্গিত গ্রন্থ, কে কাকে উৎসর্গ করছে, সাহিত্যিকদের উপাধি, উপন্যাসী, কবি সাহিত্যিকের ছদ্মনাম, মহাকাব্যগুলো কোনগুলা, এই আর কি। তো বাংলাদেশ পার্টের এগুলা। আর যদি ইন্টারন্যাশনাল পার্টের কথা বলি, সেখানে এগুলা দেওয়া আছে, যে আন্তর্জাতিক এবং আহ ব্যবস্থা, ভূরাজনৈতিক এবং বৈশ্বিক ইতিহাস, এখানে তোমার পৃথিবীর মানচিত্র, মহাদেশগুলা ভিত্তিক ইনফরমেশন গুলা, এখানে তোমার দেশ, যে আফ্রিকা মহাদেশ বললে আফ্রিকা মহাদেশের যে সকল প্রমিনেন্ট দেশগুলো আছে সেগুলা। অলরেডি আমি এই ক্লাসটা নিছি, তোমাদেরকে মনে পড়ে? মনে আছে তোমাদের এই ক্লাসটা কিন্তু না হয়েছে, এটার রেকর্ড ক্লাস কি আমি জি দিছি? ভাই, ইংলিশ ভার্সন। মনে করো তো, এটার রেকর্ড ক্লাসটাকে আমি দিছি, লাস্ট যে ক্লাসটা নিছি জিকে ইন্টারন্যাশনাল। জি ভাই, দিছিলেন। আচ্ছা। তারপর দেখো যে স্লাইড তোমার এশিয়া পাঠাইছিলাম। মহাদেশ, হ্যাঁ হ্যাঁ, স্লাইডটা মেবি, স্লাইড দিছিলাম, রেকর্ড ক্লাস দেয়নি, এরকম কিছু। আমার মনে পড়ে কি জানি কে জানি চাইছিলাম, বলছিলাম যে পরে দিব। তারপর দেখো এই যে অন্যান্য যা যা আছে ইন্টারন্যাশনাল পার্ট থেকে তোমাদের টপিক ধরে ধরে বলে দিছে, তোমরা এগুলা বই থেকে পড়বা, পাশাপাশি উইকিপিডিয়া থেকেও সার্চ করতে পারো, গুগল করতে পারো, লিখে সার্চ করলে দেখবে ইনফরমেশন চলে আসছে। ওকে। A to Z সব দেওয়া আছে। তো এগুলো এক একটা মার্ক, এক একটা টপিক এক একটা মার্ক, এই টপিক গুলা থেকেই কিন্তু বারবার কোশ্চেন আসছে। তো তুমি যদি দেখো এখানে টপিক কি খুব বেশি, এই জিনিসগুলা পড়তে কত সময় লাগবে, বেশি সময় লাগবে? তাহলে এই যে জিকে নিয়ে তোমরা এত ভয় পাচ্ছ যে ভাই জিকে কমন পাবো কি পাবো না, কি পড়বো না পড়বো, তোমাদেরকে বই বলে দিচ্ছি, তোমাদেরকে কি পড়তে হবে বলে দিচ্ছি, কই পাবা, কেনে পাবা, নিজে পড়ে দিচ্ছি, তাহলে তোমার এগুলো কমপ্লিট কেন হবে না, কেন তুমি মার্কগুলো তুমি হারাই ফেলবা?
এই জন্য বলবো যে এইভাবে একটু স্মার্টলি পড়বা, ঠিক আছে? পড়া গুছিয়ে পড়ার আগে যদি তুমি পড়া গুছিয়ে নিতে পারো, এতেই অর্ধেক প্রিপারেশন হয়ে যায়। তারপরে এই যে দেখো, বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের উপাধি, এগুলা থেকে বিউপিতে কোশ্চেন আসছে, উপাধি সমূহ। বঙ্গবন্ধু উপাধি কে দিচ্ছে, জাতির জনক উপাধি কে দিচ্ছে, জাতির পিতা উপাধি কে দিচ্ছে, পয়েট অফ পলিটিক্স কারা বলছে, বিশ্ববন্ধু কারা বলছে, জুলিও কুরি কে উপাধিটা কে কারা দিচ্ছে, এগুলা আর কি। তারপর তোমার এখানে দেখো বছর বছর পূর্তি, এই যে এগুলা এগুলা নর্মালি অনেকগুলো জিনিস বইতে নাও থাকতে পারে, জিকে বইতে, তো এই জন্য আমি আলাদা করে লিখে দিচ্ছি যে তোমার বিশেষ করে 75 বছর, 60 বছর, 50 বছর, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, 25 বছর ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে আরো টপিক আছে, এটা তো গেল টপিক গুলো না। আচ্ছা, এই যে সাহিত্যিকদের বিখ্যাত সাহিত্যকর্ম, এই যে ওয়ার এন্ড পিচ, এটা কার বই? লিও টলস্টয়। এটা থেকে মেডিকেল সেক্টরে এমবিবিএস পরীক্ষায় কোশ্চেনটা প্রচুর দেয়। ডাস ক্যাপিটাল কে লিখছে? কার্ল মার্কস। এনিমাল ফার্ম, জর্জ ওরেল। 1984, জর্জ ওরেল, এটা বিসিএস এর কোশ্চেন, 1984। ওয়েলথ অফ নেশনস, অ্যাডাম স্মিথ, এটা ইকোনমিক্স এর যে জনক অ্যাডাম স্মিথ, তার লিখিত বই। তারপর পভার্টি এন্ড ফ্যামিনস, অমর্ত্য সেনের বই। মেইন কাম্প, অ্যাডলফ হিটলার, ঠিক আছে? তারপর গড অফ স্মল থিং, এটা বিউপির কোশ্চেন, অর্জুন রায়। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার সময় এটা আসছিল, গড অফ স্মল থিং কার লেখা বই? তুমি দেখো FA এর কোশ্চেন ব্যাংক খুলে বের করে দেখো, 2020 সালের কোশ্চেনটা, এটা পেয়ে যাবা, অর্জুন রায়ের কোশ্চেন। এশিয়ান ড্রামা, গুনার মির্দাল, হ্যামলেট, গালিভার স্ট্যাবলস, এটা গত বছরের গত বছরের আগের বছর না জানি, গত বছরই জিএসটি কোশ্চেন খুলে দেখবা, গালিভার স্ট্যাবলস জোনাথন সুইফট আসছিল। রাইম অফ দ্য এনশিয়েন্ট পাইনার, খুব ইম্পর্টেন্ট, অ্যাস্ট্রি কলারিস। অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ার। প্যারাডাইস লস্ট রিগেইনড, এটা হচ্ছে যে তোমার মানে কাদেরকে নিয়ে লেখা প্যারাডাইস লস্ট? যে আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম, তাদের, ঠিক আছে? তারপর দেখো দি টেল অফ টু সিটিজ, এখানে টু সিটিজ বলতে কোনটা কোনটা? একটা হচ্ছে ইংল্যান্ড, আর একটা হচ্ছে তোমার, সরি, একটা প্যারিস আর একটা মেবি ফ্রান্সের, একটা ইয়ের একটা, দুইটা সিটিজ নিয়ে আই গেস, চার্লস ডিকেন্সের লিখিত বই। তারপর হচ্ছে দি মার্চেন্ট অফ ভেনিস, উইলিয়াম শেক্সপিয়ার, ডেভিড কপারফিল্ড, অল সোলস দ্যাট ইনসোয়েল, অ্যানা কারিনা। তারপর দেখো অরিজিন অফ স্পেসিস, ডিসকভারি অফ ইন্ডিয়া, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, জুলিয়াস সিজার। তারপর দেখো তোমার ম্যান অ্যান্ড সুপারম্যান, অথেলো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, রোমিও এন্ড জুলিয়েট, জঙ্গল বুক, লুসিডাস, তারপরে ওডিসি, হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, প্রাইড এন্ড প্রেজুডিস। তারপর দেখো ডায়ালগ, টেম্পেস্ট, এই কয়েকটা একটু পড়বা। তারপর দেখো এখানে কয়েকটা জায়গার নাম, এগুলো থেকে বিউপিত কোশ্চেন আছে। ভৌগোলিক উপনাম, মুক্তার দেশ, প্রাচীরের দেশ, নীল নদের দেশ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে মিশর, কে বলেছে এটা? মিশরকে নীল নদের দান কে বলেছেন বলতো, দেখি জানো কিনা, খুব ইম্পর্টেন্ট। তো এই যে ভৌগোলিক উপনাম গুলো পড়তে হবে। ওটা বলছে হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাস কে? ইতিহাসের জনক। তারপর দেখো এই যে বাংলাদেশের, এখানে কি দেওয়া আছে? ফার্স্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রথম কারা কারা? প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তাজউদ্দিন আহমেদ। তারপরে স্পিকার, তারপরে তোমার চিফ জাস্টিস, ফাইন্যান্স মিনিস্টার, হোম মিনিস্টার। এগুলো থেকে কোশ্চেন আসে কিন্তু বিউপিতে প্রচুর। তারপর দেখো তোমার এখানে আছে যেমন বাংলাদেশের যে বর্ডার সাইড, তারপর তোমার বাংলাদেশের সামারি, সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। অফিসিয়াল নেম কি, ক্যাপিটাল কি, এরিয়া কত, পপুলেশন কত, গ্রোথ রেট কত। এই যে গ্রোথ রেট, এটা চেঞ্জ হবে, এটা পপুলেশন ডেন্সিটিটাও চেঞ্জ হবে, আপডেটটা পড়তে হবে। ওকে, বাট বাকিগুলো ঠিক আছে। এই যে এটাও চেঞ্জ হবে, লিটারেসি রেট এটাও চেঞ্জ হবে, তুমি আপডেটটা পড়তে হবে তখন ওই সময়। বাট বাকি ইনফরমেশন এগুলো অলওয়েজ সেম। ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে বর্ডার কতটুকু, কোস্টাল বর্ডার কতটুকু, টোটাল বর্ডার বর্ডার এরিয়া কতটুকু, তারপরে বাংলাদেশ সংসদ কেমন, বাংলাদেশের রেইনফল কতটুকু হয়, এভারেজ রেইনফল, তারপর কখন হটেস্ট মান্থ, কখন হটেস্ট তোমার কোল্ডেস্ট মান্থ, এই জিনিসগুলা, ডিভিশন কতগুলা, সিটি কর্পোরেশন কতগুলা, বর্ডার কোন কতগুলা, তারপর তোমার উপজেলা কতগুলা, পৌরসভা কতগুলা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর এই যে ইকোনমিক সি বাউন্ডারি, পলিটিক্যাল সি বাউন্ডারি। তারপর তোমার এখানে দেখো এই যে ন্যাশনাল কয়েকটা জিনিস, যে ন্যাশনাল ফ্লাওয়ার ওয়াটার লিলি, ন্যাশনাল ফ্রুট জ্যাকফ্রুট। তারপর বলতো বাংলাদেশের ন্যাশনাল ট্রি কি? ম্যাঙ্গো ট্রি। ওকে, আম গাছ। বাট ম্যাঙ্গো ফলটা কোন দেশের জাতীয় ফল বলতে পারবা? পারার কথা, তোমরা জানা উচিত। ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়ার জাতীয় ফল হচ্ছে আম, মনে রাখবা। তারপরে স্পোর্টস রিলেটেড কাপ থেকে বিউপিতে কোশ্চেন আসে, এগুলো কিন্তু কোনো বইতে পাবা না, এগুলো আলাদা করে আমি লিস্ট আউট করে বের করছি, ঠিক আছে? এই যে দেখো, ডেভিস কাপ খুব ইম্পর্টেন্ট, লন টেনিসে দেওয়া হয় ডেভিস কাপ, টেনিস খেলে না ওইটা। তারপরে ইউএস ওপেন, তাও লন টেনিসে। তারপর দেখো যে থমাস কাপ ব্যাডমিন্টনে দেওয়া হয়। ডুরাল্ড কাপ ফুটবলে দেওয়া হয়, ডুরান্ড কাপ। তারপর দেখো অ্যাশেস কাপ ক্রিকেটে দেওয়া হয়, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। সাহারা কাপ ক্রিকেটে দেওয়া হয়, এগুলো থেকে বিউপিতে কোশ্চেন আসছে, খুবই ইম্পর্টেন্ট। তারপর ডার্বি, এটা হর্স রেসের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। তো এই হচ্ছে এই টপিক গুলো, আমি প্রত্যেকটা শীট তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব এখন, মানে কালকের মধ্যেই। তো তোমরা এগুলো প্রত্যেকটা জিনিস পড়বা। আর ওই যে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্টের যে টপিক গুলো আমি তোমাদেরকে অ্যানলিস্ট করে দিলাম, হ্যাঁ, এই যে টপিক গুলা, এগুলো তোমরা ধরে ধরে পড়তে থাকবা। আর কোন কোন বই থেকে পড়বা? ফার্স্ট অফ অল তোমরা বিসিএস মান্নাদের যে বইটা ছিল, সেই বইটা তোমাদেরকে পুরোটা রিডিং শেষ করতে হবে। ওইটা হচ্ছে জিকের জননী, কারণ ওইখান থেকে তোমাকে কিন্তু এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইনডেপথ ইনফরমেশন গুলো পাবা। এর পাশাপাশি তোমার যেটা হচ্ছে বর্তমানে সাজানো গুছানো একটা বই, সেটা হচ্ছে মিহির জিকে হতে পারে, খন্দকার জিকে হতে পারে, জুবের জিকে হতে পারে, সেটা পড়বা। আর
ওই যে বোর্ড বই যেগুলো দিছি দাগানো, স্পেশালি জিওগ্রাফির বইটা, তারপর হিস্ট্রির বইটা, এগুলো ইম্পর্টেন্ট। দাগানো বই, শুধু দাগানো, যেখানে লাল লাল মার্ক আছে সেটা পড়বা। ওকে, এভাবে করে জিকেটা এখন থেকেই রেগুলারলি পড়ার করো, মানে প্র্যাকটিস করো। আর ম্যাথের ব্যাপারে বলবো যে ম্যাথ আমি যেভাবে করাই তুমি সেভাবেই পড়ো, প্রিপারেশনটা এভাবেই নাও। জাস্ট এনশিওর করবা যে প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা জিনিস তোমার যেমন খাতায় প্র্যাকটিস করে আলাদা করে একটা নোট থাকে। তুমি যদি ম্যাথের নোট না করো, তুমি কিন্তু ম্যাথ পরবর্তীতে রিভিশন কমপ্লিট করতে পারবে না। এখানে টাইপ ধরে 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 তোমার আলাদা একটা নোট থাকতে হবে। আমার মনে করো আমি ম্যাথের সময় একটা আলাদা ডায়েরি মেনটেন করছিলাম ম্যাথের জন্য। সেখানে আমি শর্টকাট টেকনিক গুলো লিখে ওইটা থেকে প্রবাবল দুইটা করে এক্সাম্পল নিতাম। ধরো একটা টেকনিক লিখতাম, ওই টেকনিক দিয়ে দুইটা এক্সাম্পল, আরেকটা টেকনিক দিয়ে ওটা দিয়ে দুইটা এক্সাম্পল, এভাবে ম্যাথের যতগুলো টপিক আছে প্রত্যেকটা যত টেকনিক আছে সবগুলো এভাবে লিখে 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 তোমাদেরকে মেবি আমি শিটটা দেখাইছি, দেখাইছি কি আছে মেবি, দাঁড়াই দেখি তো আছে কিনা, তাহলে বুঝতে পারবা আমি কিভাবে সুন্দর করে নোটগুলো রাখছিলাম। Very first one যেটা, এই যে দেখো, এই আমার ডায়েরিটা দেখো, শুরুতে যাই। ঠিক আছে, আমার ডায়েরি পেজটাকে আমি স্ক্যান করছিলাম, যে বাস্তব সংখ্যার ইনফরমেশন। তারপর তোমার এই যে দেখো, এখানে আমি টেকনিক লিখতাম, এই যে কিভাবে দুটি ক্রমিক সংখ্যার বর্গ বিয়োগ করলে ওইটার যোগফল পাওয়া যায়, ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করবো, বর্গের অন্তর -1/2, তারপর বৃহত্তম সংখ্যা কি +1/2, ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করবো। এই যে দেখো, স্টেপ বাই স্টেপ টেকনিকটা লিখে রাখছিলাম। প্রথমে সংখ্যাটিকে মৌলিক উৎপাদক বের করতে হবে, তারপর মৌলিক উৎপাদক যা আছে তার তত সংখ্যক আছে তার উপর তত সূচক বসাতে হবে, ভিত্তি বাদ দিতে হবে, সূচকের সাথে এক যোগ করে তারপর গুণ করতে হবে। তো দেখো একদম স্টেপ বাই স্টেপ সবকিছু লিখছিলাম। দেন আসো এখানে আরো কিছু আছে। এই যে শতকরার ক্ষেত্রে কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে তা শতকরা প্রকাশ হয়, কোন ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে তা শতকরা প্রকাশ হয়। তারপরে এই যে এভাবে এক্সাম্পল আকারে প্রত্যেকটা জিনিস। এই যে দেখো এখানে, যদি এখন হ্রাস হলে কত বৃদ্ধি করলে আবার সেটা সমান হবে, ওই যে এই ধরনের ম্যাথ করেছিলাম তোমাদেরকে। তার মানে সেক্ষেত্রে আমাকে এই যে টেকনিক দিয়ে করতে হবে। পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যে একবার বাড়ছে একবার কমছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, তখন সেক্ষেত্রে যে এই যেটা সাকসেসিভ তোমার ইনক্রিজ এন্ড ডিক্রিজ এর ম্যাথ গুলা। তারপর তোমার এখানে দেখো যে ঘড়ির কাঁটার টেকনিকটা এখানে লিখে রাখছি, ইংরেজি বর্ণমালার সিচুয়েশন কোনটা কত, এই যে এখানে আইকিউ থেকে অনেক সময় কোশ্চেন আসে যে তোমার আলফাবেটিক অর্ডার রিভার্স অর্ডারও আসে এগুলা সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর তোমার এই যে আরো কিছু, যেমন দেখো সবুজ হলুদ, এই যে মৌলিক রং কোনগুলা, অনুপাতের ম্যাথ গুলো আসলে কিভাবে করতে হবে, যে এই যে দুইটা অনুপাত দেওয়া আছে তাহলে আলটিমেটলি অন্য অনুপাতটা কি হবে, যেটা ফাঁকা সেইটাই এখান থেকে ফিল আপ করবো, আর এখানে যেটা ফাঁকা সেটা এটা থেকে ফিল আপ করবো, দেন গিয়ে আমি গুণ করে দিব। এইভাবে সব টেকনিক লিখে 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 এইভাবে পুরা আলাদা যতগুলা কন্টেন্ট আছে সবগুলোর জন্য আমি মানে নিজে করে নোট করছিলাম। তো তোমাদেরকে বলবো যে একটু কাইন্ডলি যা যা করাবো প্রত্যেকটা জিনিসের জন্য তোমার নিজের একটা গুছানো নোট থাকে, কেননা এই তোমার নিজের নোট তুমি পড়তে গেলে তোমার সময় লাগবে মাত্র 1-2 ঘন্টা, ফুল ম্যাথের প্রিপারেশন হয়ে যাবে। বাট যদি নোট না থাকে, তুমি শেষ সময় গিয়ে রিভিশন দিতে গিয়ে তুমি কুল পাবা না। অনেক সময় অনেক কিছু বাদও পড়ে যাবে, তোমার সবকিছু মনে থাকবে না, মানুষ পড়ে আর ভুলে পড়ে আর ভুলে। এই জন্য একটু গুছানো প্রিপারেশন নিতে হবে, স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। ওকে, তাহলে যেন হয় প্রত্যেকটা কন্টেন্ট থেকে আমি নোট এখানে তৈরি করে রাখছিলাম। ঠিক আছে, এই যে দেখো, যদি এটা একটু দেখাই এখানে কি আছে। এই যে মানে তোমার এটা কি, এটা কিসের ম্যাথ, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে ম্যাথ গুলা। তো এই যে সেগুলা কিভাবে করতে হবে, তারপর তোমার যে শতকরার ক্ষেত্রে কিভাবে করতে হবে, সব এখানে দেওয়া আছে সুন্দর করে গুছানো আকারে এক্সাম্পল সাথে। টেকনিক দিয়ে আমি সাথে সাথে এক্সাম্পল দিয়ে রাখতাম। এই যে একত্রে কাজ, তারপরে একসাথে কাজ, যে ওয়ার্কের ক্ষেত্রে কিভাবে করতে হবে, এখানে টেকনিক গুলো, যে মিক্সার বা দ্রবণের মিক্সার করলে সেটা কিভাবে শর্টকাট টেকনিকে করতে হবে, সবগুলো এখানে দেওয়া আছে। ওকে, তো এই আর কি। তো তোমরাও কাইন্ডলি একটু এইভাবে প্রিপারেশন নিতে হবে। এখানে দেখো এগুলা থেকেও কিন্তু যেহেতু কোশ্চেন আসে, যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে জানো, ত্রিভুজ গণনা এগুলা থেকে 1 মার্ক আসে, ইউনিটে 100% 1 মার্ক আসে। তারপর এটা হচ্ছে বিন্যাস সমাবেশের লাস্ট। তো এই জন্যই বলবো তোমরা একটু গুছানো প্রিপারেশনটা নিবা, ট্রাই করবা যে সবকিছু নোট রাখার। আর ইংরেজির ব্যাপারে তো বললামই ইন ডিটেলসে। বাংলার ব্যাপারটা আমি আজকে হয়তো অতটা খুব একটা বলি নাই, বাট বাংলা আমি তোমাদেরকে বলবো যে বাংলাকে নেগলেক্ট করা যাবে না। কেননা বাংলা আমরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম প্রাধান্য দিব হচ্ছে 19-এর গ্রামার বইটা পুরোটাই ভালোভাবে শিখতে হবে বিউপির জন্য। এখান থেকে প্রচুর কোশ্চেন হুবহু কমন থাকে। আর ফার্স্ট পেপারটা অনেকে আমরা স্কিপ করে যাই, তো ওইটাও করা যাবে না, ফার্স্ট পেপার পড়তে হবে ভালোভাবেই। তারপরে হচ্ছে গ্রামারের যেগুলো সেগুলো আমার দায়িত্ব, আমি তোমাদেরকে গ্রামার এমন ভাবে শেখাবো যেন তোমার কখনোই ভুল না হয়। আর গ্রামারও প্রবলেম সলভিং এবিলিটির মতো পড়তে হবে, তুমি যদি সিস্টেম জানো যেভাবে কোশ্চেন আসবে তুমি সলভ করে আসতে পারবা। ওকে, এই আর কি, বুঝে বুঝে প্রিপারেশন নিলে কোনো কিছু আর কঠিন মনে হবে না। তো আজকে আমি একটু তোমাদেরকে এই বিষয়গুলোই এক্সপ্লেন করার ট্রাই করছি, যে দুইটা বিষয় মাথায় রাখবা, যে আমি গ্রুপে যা দেই তা যেন তোমার শেষ হয়, কোনো কিছু যেন বাদ না যায়। সামনে পরীক্ষা যেগুলো নিব সেগুলোও যেন তোমার রেগুলার দেওয়া হয়, কোনো যাতে পরীক্ষা মিস না। এত কষ্ট করে কোশ্চেন গুলো তৈরি করো, তুমি যদি পরীক্ষা না দাও, মানে
জাস্ট পুরোটাই দিতে হবে। আমি চাই তোমরা পরীক্ষা দিয়ে নিজেদের উইক পয়েন্ট গুলো বের হোক, সেটার উপর আমি সলভ ক্লাস দিই, তোমরা নিজেরা গ্রুপের ভিতরে ডিসকাস করো যে এটা কেন হলো, এটা কেন হবে না, এরকম কিছু আর কি। ঠিক আছে? আর পরীক্ষা নিলে একটা কম্পিটিশনের নিজের মধ্যে ফিল করবা, অবশ্যই সেখানে একটা ইয়ে থাকবে, পজিশন থাকবে। তো এটা করলে সবারই একটা মানে এক্সাইটিং প্রিপারেশন হয়ে যাবে আর কি, সবকিছু মিলিয়ে। তো এই জন্য বলবো যে যা যা পড়াবো তা তা যেন তোমার রেগুলার পড়া হয়, কোনো কিছু যাতে বাদ না যায়। আর দ্বিতীয়ত, পরীক্ষাগুলো তুমি যত রেগুলার টাইমলি পড়ে শেষ করে অ্যাটেন্ড করো, এই আর কি। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।